আচ্ছা, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ওয়ার্ডপ্রেস চালাতে হলে আমাদেরকে ওয়ার্ম সার্ভার বা জ্যাম সার্ভার যেটা আমরা ইনস্টল থাকে না কেন সেটা আমাদেরকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ না থেকে যদি ব্রাউজ করতে থাকেন তো একটা সময় আমাকে বলবেন যে কী ব্যাপার, লোড তো হয় না, কিন্তু অ্যাকচুয়ালি কিছু কিছু কারণে এই প্রবলেমটা হয়। তো এটা ছিল আমাদের গত ক্লাস পর্যন্ত করা, তাই না? আচ্ছা, আমরা আজকে কী করব, যে আমাদের যে থিমটা আমরা অলরেডি HTML এ CSS এ কনভার্ট করছি, এটা হচ্ছে এইটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা এমনটা, বাট অ্যাকচুয়ালি এটাকে আমরা ওয়ার্ডপ্যাড ভার্সন তৈরি করবো আজকে থেকে। এবং একটা সময় আমাদের হোম পেজটা এমন হবে, ব্লগ পেজে ব্লগ থাকবে, অন্যান্য যে 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 পেজগুলো যেমন যেমন করে আছে আমরা সেইভাবে করে তৈরি করব। সো আমাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে যে ওয়ার্ডপ্রেসের যে টেমপ্লেট সিস্টেম সেটা টোটালি পিএইচপির ওপর চলে। এবং ওয়ার্ডপ্রেস মানে মূলত দুটো ফাইলকে টার্গেট করে একটা থিমকে চেনার জন্য, দুটো ফাইলকে। সেটা হচ্ছে একটা হচ্ছে স্টাইল শিট, আর একটা হচ্ছে ওর ইন্ডেক্স পেজ, মানে টেমপ্লেট পেজ যেটাকে বোঝায় সেটা হচ্ছে index.php পেজ। এই দুটো থাকলেই ওয়ার্ডপ্রেস চিনবে। তবে হ্যাঁ, এখানে একটা কন্ডিশন আছে ডেফিনেটলি, যে যেটা আমাদের style.css যে ফাইলটা, এই ফাইলটার মধ্যে আমাদেরকে অবশ্যই ওয়ার্ডপ্রেসের যে থিম এটা ওটাকে চেনাই দিয়ে আসতে হবে। মানে কিন্তু কমেন্টের মধ্যে আমাদেরকে বলে দিয়ে আসতে হবে যে এটা একটা ওয়ার্ডপ্রেসের থিম, তাহলেই একমাত্র ওয়ার্ডপ্রেস ডিটেক্ট করতে পারবে। তো আমরা তাহলে আজকে সেটা শুরু করি। আমরা আমাদের এখানে যে আমাদের ইন্ডেক্সটা দেখতে পাচ্ছি, তো আসলে এই ইন্ডেক্সটা আর এই স্টাইলটা জেএস, ইমেজ, ফন্টস, সিএসএস এই সবগুলোকে আমরা কপি করলাম। হ্যাঁ, কপি করে আমরা প্রথম আজকে এই কটা নিয়ে কাজ করব, পরে যেগুলো পেজ দেখতে পাচ্ছেন অ্যাবাউট, এগুলো নিয়ে পরে কাজ করব। আমাদের এই কয়টার কাজ আজকে। তো আমাদেরকে কী করতে হবে, এটাকে ওয়ার্ডপ্রেসের থিমে রূপান্তর করতে হবে। থিমে রূপান্তর করতে হলে আমাদেরকে অবশ্যই ওয়ার্ম সার্ভারে যেতে হবে, তারপর আমাদের যেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে সেখানে ঢুকতে হবে। ঢোকার পর ডাব্লুপি কন্টেন্টে আসতে হবে। এরপর দেখবেন থিমস নামে একটা ফোল্ডার আছে, এইখানে ঢুকতে হবে। তারপর এখানে এই যে এই অলরেডি যে তিনটা থিম ওয়ার্ডপ্রেসের আছে, এই তিনটা থিম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমরা এই থিমে যাই, এই যে এখান থেকে ক্লিক করে থিমে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে কোন কোন থিম তিনটা আছে। এই যে এই থিম তিনটেই কিন্তু এই থিম তিনটা, ঠিক আছে? তো আমরা এখানে যেটা ফোল্ডার ক্রিয়েট করি দেখেন অলরেডি, আমরা যদি এই এবং থিমের নেমগুলো অবশ্যই আপনারা এইভাবে করে ছোটো হাতের অক্ষর দিয়ে লিখবেন। আপনি চাইলে একটা হাইফেন অ্যাড করতে পারেন, আর আপনার জাস্ট সিম্পলি এইভাবে রেখে দিতে পারেন। তবে ছোটো হাতের দিয়ে অবশ্যই থিমের নামগুলো লিখবেন। এখন দেখেন আমি এই পর্যন্ত লিখলাম, লিখার পর যদি আমি ওয়ার্ডপ্রেসের এই থিম ডিরেক্টরিটাকে লোড দিই, আবার দেখেন কি বলে। কিছু আছে ইনফরমেশন আছে কিন্তু দেখেন, এটা বলছে যে ফোল্ডার ক্রিয়েট করা মাত্রই বলছে যে হ্যাঁ ও একটা থিম পাইছে, কিন্তু এই থিমটা কি ইনকমপ্লিট। থিম মাস্ট হ্যাভ এ স্টাইল শিট অ্যান্ড এ টেমপ্লেট। বুঝতে পারছেন? মানে ওখানে কোনো ডিরেক্টরি তৈরি হওয়া মানেই সেটা নিউ ফোল্ডার নামই হোক না কেন, মানে বাই ডিফল্ট একটা ফোল্ডার যে নামে আছে সেই নামে আসুক না কেন, বাট ও অবশ্যই একটা স্টাইল শিট খুঁজে এবং সঙ্গে সঙ্গে একটা টেমপ্লেট খুঁজে। তো অবশ্যই আমরা এখানে কি করব, উইজেট গ্রুপে যাব, যে আমরা এই ফাইলগুলোকে পেস্ট করে দিব। দিলাম, এবার দেখি রিফ্রেশ করে কি বলে। সেম। তার মানে কি এখনও ওয়ার্ডপ্রেস চেনে নেই যে এগুলো কি। আমাদেরকে এখন বলে দিতে হবে আমরা এই দুটো ফাইলকে ওপেন করব। এইগুলো কিন্তু আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ কিন্তু এই দুটোর ভেতরে। জাস্ট আমরা এই দুটোকে নোটপ্যাডে ওপেন করলাম। ওপেন করে আমাদের এই ফাইলটাকে কী করতে হবে, রিনেম করতে হবে। যেহেতু এটা index.html আছে, তাই না? আমাকে বলতে হবে কি index.php। এই HTML টা কিন্তু থাকবে না পিএইচপি করা মাত্র। যেখানে সেভ দিলাম, এখানে এসে দেখেন আছে নাই কিন্তু। এখন যদি রিফ্রেশ করি, এখন কিন্তু বলবে যে টেমপ্লেট পাইছে কিন্তু স্টাইল শিট মিসিং। দেখেন উইজেট ক্রপ কিন্তু অলরেডি এখানে পাইছে, কিন্তু ওর ডিরেক্টরি নামটা দেখাচ্ছে। যেহেতু স্টাইল শিট মানে যেহেতু ইন্ডেক্সটাকে টেমপ্লেটটাকে পাইছে, সো এর ডিরেক্টরির নামটাকে দেখাচ্ছে। এখন আমাদেরকে বলে দিতে হবে যে আসলে এই থিমটার নাম কি, থিমটা কে ডেভেলপ করছে, থিমটার লোকেশন কোথায়, এই সবগুলো বাই ডিফল্ট ইনফরমেশনগুলো আমাদেরকে বলে দিতে হবে। তাহলে আমরা style.css ওপেন করছি এখানে অলরেডি, তাই না? তো style.css ওপেন করছি, কিন্তু এখানে আমাদেরকে কী করতে হবে, এখানে এসে কমেন্টে লিখে দিতে হবে। আমরা সিএসএস কমেন্ট দেখছি না, সিএসএস কমেন্ট এখানে বলে দিতে হবে আমাদেরকে যে কী 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 আমরা এখানে লিখতে পারি। এখানে আমরা লিখতে পারেন যে থিম নেম, এখানে আপনাকে লিখে দিতে হবে। অথবা আপনি চাইলে যে এখানে ওয়ার্ডপ্রেসের যে কোডেক্স ডিরেক্টরি কতদিন দেখাই দিছি, সেই কোডেক্স ডিরেক্টরির মধ্যে সবগুলো দেয়া আছে, কি কি লেখা যায় এখানে।
আমি এটা লিখি, কয়েকটা লাইন লেখার পর আমি ওখানে দেখাই দিচ্ছি আপনাদেরকে। মানে আমি প্রথমে এখানে কিছু কোড লিখবো, লেখার পর আপনাদেরকে কোড এক্সের ডিরেক্টরিতে দেখাই দিব যে এখান থেকে আপনারা এটা সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন পাবেন। তো এই থিমটার নাম কি ছিল? উইজেট কোড, উইজেট, WI উইজেট CORP, উইজেট কোড। এটা লিখলাম। এখন লেখার পর আমি কি দিতে পারি, যে এখানে মনে করেন যে থিম URI মানে হচ্ছে থিমটা আমরা কোথা থেকে পাবো, সেটা হচ্ছে মনে করেন আমি দিলাম যে এইভাবে দিলাম 404, হ্যাঁ ইএল না, URI 404 দিলাম, 404 দিয়ে রাখি দিলাম। তার মানে 404 নাই, কিছুই নেই এখানে, দিয়ে রাখলাম। আপাতত যেহেতু আমাদের এখানে কোনো কিছু নেই, তো আমরা এটা ভেবে রাখলাম। এরপর হচ্ছে যে থিমের অথর, তো আমাকে বলতে হবে যে অথর, অথর এইভাবে দিলেন। দেওয়ার পর বানান ভুল দেখাচ্ছে কেন, অথর, হ্যাঁ এখানে থিম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অথর, হ্যাঁ লিখতে ভুলবো অথর। আচ্ছা দেখেন, আমি বেসিক যেটা দরকার সেটা আগে বুঝাই দিই। এখানে আপনারা এই দুটোতে লিখছেন, এই দুটি কিন্তু এনাফ, এই লাইনটাও কিন্তু দরকার নাই, এই লাইনটাও দরকার নাই। আপনার জাস্ট ওয়ার্ডপ্রেসকে বলে দিতে হবে যে হ্যাঁ থিমের নামটা কি, ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি এখন চিনে নিবে। দেখেন রিফ্রেশ দিলাম, ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি চিনে নিবে এখন। চিনছে? কোথায় গেল? এই যে দেখেন উইজেট কোড, আমি এখানে যাই লিখবো সেটা কিন্তু ওখানে দেখাবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই যে এখানে যে কিছু ডিসপ্লে দেখতে পাচ্ছেন যে থাম ইমেজগুলো, থামরাইল ইমেজগুলো, তাহলে এটার মধ্যে কোথায় আবার, তো এখানে থাকা উচিত তাই না। তো আমাদেরকে এটা ক্রিয়েট করতে হবে। আমরা ক্রিয়েট করি একটা, এটার স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 300 পিক্সেল ওয়াইড আর 225 পিক্সেল হচ্ছে হাইটে, এটা স্ট্যান্ডার্ড সাইজ। আচ্ছা ফটোশপ ওপেন হোক, ততক্ষণে আমরা কি করব, আমরা যে থিমের হেডারে যে ইনফরমেশনগুলো দিলাম, এই যে ইনফরমেশন দিলাম স্টাইল শিটে, এটাকে বলা হয় থিম ইনফরমেশন, থিমের ইনফরমেশন, হ্যাঁ মানে ওয়ার্ডপ্রেস থিম হেডার, ওয়ার্ডপ্রেস হেডার ইনফো। আচ্ছা আমরা এখান থেকে আসি থিম ডেভেলপমেন্ট। এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে কোডেক্স ডিরেক্টরি, সেখানকার এটা হচ্ছে থিম ডেভেলপমেন্টের সেই ইউআরএলটা। এখান থেকে গেলে আপনারা বেসিক থিম ডেভেলপমেন্টের সব ব্যাপারগুলো এখানে খুঁজে পাবেন, ঠিক আছে। এখানে যান, স্টাইল শিটে আসেন, এখান থেকে দেখতে পারবেন যে কোথায় এই কমেন্ট সিস্টেমটা আছে। এই যে দেখেন টেমপ্লেট নেম, ঠিক আছে। এখন আরও আছে, শুধুমাত্র এক লাইন না, এখানে অনেকগুলো আছে। আর এই কোডেক্স ডিরেক্টরিতে অনেকগুলো রিসোর্স আছে। আসলে এক্স্যাক্টলি কোন রিসোর্সটা আপনার দরকার এটা আপনাকে একটু ধৈর্য ধরে খুঁজে নিতে হবে। আমি দেখাই দিচ্ছি, যেহেতু আজকে বেসিক পার্ট, আমি বেসিক পার্টগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন থিম স্টাইল শিট, এই যে থিম নেম, ঠিক আছে। থিম নেম কি আছে, আমরা যেভাবে লিখছি সেভাবে আছে না, সেভাবে কিন্তু আছে যে থিম নেম, তারপর আছে কি থিম ইউআরআই, মানে যেখান থেকে থিমটা খুঁজে পাওয়া যাবে। এরপর আছে কি অথর। তো আমরা কি করব, এগুলো জাস্ট এই প্রথম 4টা লাইন আমরা অলওয়েজ ইউজ করি, এই প্রথম 4টা লাইন। তার মানে কি থিমের নাম দরকার, আমার থিমের ইউআরআইটা দরকার, তারপর কে ডেভেলপ করছে আর তার ইউআরএলটা কি, এইভাবে করে আমরা লিখে দিতে পারি। কিন্তু এখানে কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমি এখানে আপনাদেরকে দেখাই দিই। যেমন আমি ম্যানেজ থিম এসে যদি আমি থিমটা ক্লিক করি, ধরেন আমি থিম ডিটেলসে ক্লিক করলাম, ক্লিক করা মাত্র কি হলো, থিমের নামটা দেখাচ্ছে না, তারপর এখানে দেখা যাচ্ছে ভার্সন, তারপর দেখাচ্ছে বাই দ্য ওয়ার্ডপ্রেস টিম। তো এই দ্য ওয়ার্ডপ্রেস টিম এইটা কি, এটা হচ্ছে থিম অথর। আর এই যে এটাকে এখানে হাইপার লিঙ্ক আছে, এটা হচ্ছে থিমের অথর ইউআরআই। এই যে এখানে দেখেন অথর ইউআরআই আছে, এই যে অথর ইউআরআই, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে ডেসক্রিপশনটা, এই যে ডেসক্রিপশনটা, পুরো ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, এই ডেসক্রিপশনটা হচ্ছে জাস্ট লিখে দেওয়া আছে যে ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন। আর তারপর ভার্সন দেওয়া আছে, তারপর লাইসেন্স আছে, তারপর আছে কি ট্যাক্স। এই ট্যাক্সগুলো কিন্তু এই যে ট্যাগগুলো, ঠিক আছে। তো আমরা চাইলে এইভাবে করে লিখতে পারি। তো আমরা এখন লিখি, আপনারা ইউআরএলটা মনে রাখেন যে এই যে ইউআরএল কিন্তু এইটা, হ্যাঁ, যদিও আমরা রেকর্ডিংয়ের মধ্যে ইউআরএলটা আপনারা পেয়ে যাবেন অলরেডি। আচ্ছা তাহলে আমরা কি পেলাম, যে থিম নেম, তারপর কি আসতেছে থিম, কি আসতেছে ইউআরআই। তো আমরা কি পেলাম, এখানে 404 দিয়ে রাখলাম, 404। আচ্ছা এরপর কি রাখতেছি হচ্ছে অথর, অথর না, শুধু অথর না থিম অথর, শুধু অথর দেখছেন শিওর। আচ্ছা
তাহলে এখানে ধরেন আমি আমার নাম দিলাম, দেন অথর কি, অথর ইউআরআই, অথর ইউআরআই। ইউআরএল লিখবে না কিন্তু, ইউআরএল লিখলে কিন্তু পাবে না। দিলাম। এখন তারপরে আমরা চাচ্ছি এখানে ডেসক্রিপশন, ডেসক্রিপশন আমরা চাচ্ছি, আমরা চাচ্ছি যে এ সিম্পল ওয়ার্ডপ্রেস থিম দিলাম, এইভাবে লিখলাম। এখন এরপর লিখতে পারি কি ভার্সন, ভার্সন দিলাম হচ্ছে 2.0 দিলাম, 2.0। এরপর দেখবো কি ট্যাগস, ট্যাগসটা আসলে কি বলেন তো? কিওয়ার্ডগুলো, হ্যাঁ ওই যে আমি যে গত ক্লাসে বললাম না, পোস্টের মধ্যে ট্যাগ অ্যাড করা যায়, ওই এই ট্যাগ আর ওই ট্যাগ কিন্তু সেম ব্যাপার, ঠিক আছে? যে আমরা স্পেসিফিক্যালি সার্চ করলে যে এলিমেন্টগুলো পেতে পারি ওই নির্দিষ্ট কিওয়ার্ডটাই হচ্ছে ট্যাগ, ঠিক আছে? তো আমরা এখানে ট্যাগ না ট্যাগস দেখে আসি, কারণ এগুলো ভুল করলে কিন্তু কাজ করবে না। ট্যাগস না ট্যাগস, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখানে আমরা দিতে পারি যে নাম দিতে পারি থিম, অনেকে দেয় না এই যে এগুলো খুঁজে বের করে, ফ্রি থিমস আমরা দিলাম। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস উইজেট কোড, এইভাবে করে আপনারা যতগুলো খুশি এখানে অ্যাড করতে পারেন। আর ডেসক্রিপশনে আপনি আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই এখানে। তারপর থিমের লাইসেন্স আছে কিছু, যে ফ্রি থিম যদি হয় সেই থিমগুলো আসলে কীভাবে ডিস্ট্রিবিউট হবে। আমার ফ্রি থিম দিয়েছেন, ফ্রি থিম যে কেউ ইচ্ছা মতো ডাউনলোড করতেছে, এডিট করতেছে, তো এটা একটা লাইসেন্স আছে। তো আমি লাইসেন্সটা দেখাই দিই আপনাদেরকে। তো থিমের লাইসেন্সটা এখানে পাওয়া যাবে, অবশ্যই এখানে সার্চ দিলেই পাওয়া যাবে। আপনারা যদি এখানে কোনো কিছু খুঁজে না পান, জাস্ট সিম্পলি এখানে সার্চ দিবেন যে থিম থিম লাইসেন্স। এখানে বিভিন্ন ধরনের লাইসেন্স সিস্টেম আছে, আপনারা ওখান থেকে খুঁজে নিতে পারবেন যে কোন লাইসেন্সটা আপনার দরকার। আপনি যদি চান যে না আপনার এই থিমটা ওপেন সবার জন্য পাবলিক, তাহলে আপনাদেরকে একটা লাইসেন্স পাবেন এখানে, সেটা হচ্ছে থিম লাইসেন্স। অবশ্য ওখানে ছিল, তারপর আমি দেখাই দিচ্ছি। এটা অবশ্যই এখানে না দেখে আমরা আরেকখানে দেখতে পারি, সেটা হচ্ছে কি আমাদের যে এই যে থিমগুলো আছে, এই থিমগুলোর এখানে যে ইন্ডেক্স পেজটা আছে, সরি স্টাইল শিটে আছে, স্টাইল শিটেই কিন্তু আমরা খুঁজে পাবো, তাই না? আমরা স্টাইল শিটেই কিন্তু খুঁজে পাবো, কারণ এইগুলো তো ফ্রি থিম। দেখি এখানে আছে কি না। আচ্ছা এখানে লাইসেন্স দেয়নি, ও আচ্ছা এই যে আছে, এই যে লাইসেন্স আছে, ঠিক আছে? মানে ওরা পুরো লাইসেন্সটা লিখে দেয়নি, ওরা জাস্ট দিয়ে দিয়েছে ইউআরএলটা এখান থেকে পাবেন। তো আমরা জাস্ট এই লাইনটাকে অ্যাড করে নিতে পারি, এটা হচ্ছে লাইসেন্স আর হচ্ছে লাইসেন্স ইউআরআই। তো আমরা এখানে থেকে নিলাম কি, এইভাবে দিলাম কাট, এখানে আমরা লাইসেন্সটা বসাই দিলাম। ওকে, এখন আমরা আসি, এখন আমরা এসে আমাদের থিমটাকে রিফ্রেশ করি। সরি এটা না, আমাদের যদিও আমরা এখন থাম ইমেজটা অ্যাড করিনি, তবে তারপরেও আমরা দেখি যে কী দেখাচ্ছে এখানে। ক্যান্সেল করলাম এটা, আমরা যেটা তৈরি করলাম। এখন আমাদের থিমের ডিটেলসে দেখি কী দেখাচ্ছে। দেখাচ্ছে না আমাদের নাম ভার্সন 2.0 মেড বাই এ সিম্পল থিম, ট্যাগগুলো পাইছি না আমরা, লাইসেন্স কিন্তু দেখায় না। তো ডেসক্রিপশন যত বড় হবে ডেসক্রিপশন তত শো করবে, কিন্তু আমাদের থাম ইমেজটা নাই। তো আমরা এখন থাম ইমেজটা অ্যাড করি। তো থাম ইমেজটা অ্যাড করতে হলে আমরা কী করতে পারি, দুটো কাজ, যে আমরা ওর যে লগোটা আছে ওই লগোটা আমরা ইউজ করতে পারি। লগোটা আমরা নিলাম এখানে ওপেন করে, এবং আমি নতুন একটা ডকুমেন্ট নিয়ে এখানে দিব হচ্ছে 300 আর এখানে হচ্ছে 225। আসলে এখানে যে এই সাইজটাই দিতে হবে এমনটা না, কিন্তু আমাদের থিমের নামটা হতে হবে, এই যে ইমেজটা আমরা নিচ্ছি এই ইমেজটা ডেফিনেটলি স্ক্রিনশটস নাম হতে হবে, স্ক্রিনশট, ঠিক আছে? স্ক্রিনশট নামই হতে হবে থিমটা, এই ইয়েটাকে, ইমেজটাকে। মনে করেন আমরা নিলাম এইভাবে, এটাকে ছোট করি, আমি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড যা আসে দেখি, হ্যাঁ হ্যাঁ দেখা বলছি একটু জাস্ট প্লিজ। আমরা লেয়ারটা নিলাম, আমরা এখন ইমেজটাকে একটু বড় করে দিই, বড় করে দিয়ে আমরা জাস্ট সিম্পলি এটাকে আমরা একটা স্ক্রিনশটস না শর্ট স্ক্রিনশট। তো আমরা এখানে জাস্ট একটা কিছু লিখে দিই এখানে,
হ্যাঁ আমরা কিন্তু একটা লিখে দিব এখানে, জাস্ট এটা ইমেজের পাশে সিও আপনি কর, আসল লেখাটা আসবে, একটু স্লো হয়েছে। আচ্ছা আমরা লেখাটা পাইলাম এখানে, আমরা লেখাটা একটু বড় করি, বসাই দিই, এটাকে আমরা সাদা কালার করি 36। তো এইভাবে থাকলো, মনে করেন আমাদের আর তেমন কিছু দরকার নেই, আমরা এইভাবে রাখি, বেশি সময় নষ্ট করা যাবে না দিকে। আচ্ছা আমরা এখন থিমটাকে সেভ দেবো কি screenshot.png নামে, দেখেন এই থিমটা আমরা একে সেভ দিব। আমরা এটাকে সেভ দিব হচ্ছে যেখানে আর কি আমরা থিমটা ইনস্টল করা আছে সেইখানেই, থিমস রিজেক্ট কর, এখানে দিব হচ্ছে স্ক্রিনশট। হ্যাঁ 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 ডিরেক্টলি আপনাকে মেইন ডিরেক্টরিতে দিতে হবে, যেখানে যেই থিমের ডিরেক্টরিতে, ওর ভিতরে সাব ডিরেক্টরিতে না, যেখানে index.php style.css থাকবে সেইখানে কিন্তু দিতে হবে। তো দিয়ে জাস্ট আপনি সেটাকে সেভ করে দেন। সেভ করা হলো, আমরা ফটোশপ ক্লোজ করে দিই, আমাদের কোনো কাজ নেই আর ফটোশপে। আমরা পাইছি স্ক্রিনশট, স্ক্রিনশট পাইছি না? আচ্ছা এখন আমি যদি রিফ্রেশ করি দেখেন কি আসে, এখন রিফ্রেশ করলাম, আসছে স্ক্রিনশটটা, এখন আসছে, এখন কিন্তু আসছে। তো আমরা মোটামুটি কিন্তু আমরা থেমে আমাদের বেসিক যে টেমপ্লেট সিস্টেম, এই টেমপ্লেট সিস্টেমটা কিন্তু আমরা অলরেডি তৈরি করে ফেলছি। এখন আমরা কি করব, যদি থিমটাকে অ্যাক্টিভ করি তাহলে কি হবে? অ্যাক্টিভ হবে, অবশ্যই অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ করলাম, এখন আমাদের অ্যাক্টিভেট থিম হচ্ছে এটা, তাই না? তো আমরা এখন যদি এটা আমাদের যেহেতু অ্যাক্টিভেট করলাম, আমরা এখন সাইটটা ভিজিট করি, দেখি আমাদের চেহারা কেমন হলো। ডিজাইন আছে? ডিজাইন কিন্তু নাই, কিন্তু আমাদের কিন্তু সব সিস্টেম ঠিক আছে, কিন্তু ডিজাইন নাই। কিন্তু এখন ওয়ার্ডপ্রেসের ভাষায় আমাদেরকে ডিজাইনটা লিখে দিতে হবে। এখন এইটা লেখার জন্য আমাদেরকে এখন বিভিন্ন ফাংশন, বিভিন্ন কোডগুলো আমাদেরকে এখন রেফারেন্স টানতে হবে, ঠিক আছে? তো প্রথমে আমরা এই স্টাইলটা পাওয়ার জন্য আমরা একটা কোড লিখবো। খেয়াল করেন আমরা কিন্তু এখন index.php পেজে আছি, আমরা কিন্তু আর HTML নাই, এখন PHP-তে আছি আমরা। সো এই কাজটা যেহেতু আমাদের করতে হবে, সো এই যেখানে style.css আমরা কয়েকভাবে এই style.css-টাকে মানে ইয়ে করতে পারি, অ্যাক্টিভ করতে পারি। অলরেডি সে অ্যাক্টিভেট আছে, বাট পিএসপির ভাষায় সে বুঝে না, বা ওয়ার্ডপ্রেসের ভাষায় সে এইটাকে চিনতেছে না, এটাকে ওয়ার্ডপ্রেসের ভাষা চিনে দিতে হবে। কয়েকভাবে করতে পারি, যেমন এটাকে আমি কাট করলাম, এখানে আমি লিখতে পারি এগুলোর ফাংশন একটু গুলিলে আর কাজ করে না, ঠিক আছে? এটা হচ্ছে একটা মেথড, যে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। টেমপ্লেট ডিরেক্টরি বলতে কোনটা বুঝেছি বলেন তো? এই থিমটা যেখানে ইনস্টল হোক না কেন, যেই ওয়ার্ডপ্রেসে ইনস্টল হোক না কেন, ওই থিমের ডিরেক্টরিটা, দ্যাট মিনস আমরা এখন যেখানে আছি এটাই হচ্ছে টেমপ্লেট ডিরেক্টরি, আর এর লোকেশনটাই কিন্তু সে ধরবে। দেন লোকেশন ধরার পর কী করবে, ও style.css-কে রেফার করবে। দ্যাট মিনস আমাদের অবশ্যই এখন স্টাইলটা পাওয়ার কথা, তবে কিছু কিছু জিনিস পাবে না, যেমন আমাদের ইমেজগুলো পাবে না। আচ্ছা পাইনি না? আচ্ছা তাহলে ভুল হয়েছে, এখানে গেটের আগে আমাদেরকে এখানে ইকো দিতে হবে। বানান ভুল হলেও কিন্তু সমস্যা আছে, এই যে ভুল হয়েছে একটা, সেমিকোলন দিয়ে নিই, দেখি ইকো তুলে দিয়ে আসে কি না। আসে নাই। আচ্ছা তাহলে আমাদেরকে দিতে হবে অবশ্যই ইকোটা, আমাদেরকে অবশ্যই না লাগতে হবে। এখানে দেখতে হবে যে বানান যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু কাজ করবে না। আচ্ছা এখন কাজ করছে, এখন কিন্তু কাজ হচ্ছে, কিন্তু ইমেজগুলো আমাদের কাজ করে নাই, কিন্তু ইমেজগুলোকে আমাদেরকে কাজ করাতে হবে। যেমন আমরা যদি এখানে দেখি যে আসলে আমরা তো গেট টেমপ্লেট ডিরেক্টরি পাইলাম, কিন্তু এখন যদি নামটা আমরা ইনকেস মনে করেন যে এখানে অন্য নামে আছে, তাহলে তো সেই নামটাকে এখানে রেফার করতে হবে, তাই না? কিন্তু খেয়াল করেন ওয়ার্ডপ্রেস এমন একটা জিনিস, আপনি কখনোই এর বেস যে স্টাইল শিট, কখনোই এটাকে অন্য নামে লিখতে যাবেন না। অন্য নামে যদি লিখতে যান তাহলে আপনাকে ডেফিনেটলি এভাবে করে মেনশন করে দিতে হবে, ডেফিনেটলি এভাবে মেনশন করতে হবে। আর যদি অলওয়েজ আপনি style.css রাখেন তাহলে শর্টকাট একটা পদ্ধতি আছে,
সেটা লেখার মাধ্যমে আপনি যে কোনো থিম মানে নাম থিমের নাম চেঞ্জ হইলেও স্টাইল শিট ডিরেক্টরি সে খুঁজে পাবে। ঠিক আছে, সেটা হচ্ছে এমনটি। জাস্ট তুলে নিলাম, আবার লিখতে হবে পিএসপি ব্লগ ইনফো লিখতে হবে, এরপর বলে দিতে হবে কি স্টাইল শিট ইউআরএল, স্টাইল শিট ইউআরএল। আসলে এই ফাংশনগুলো একটা একটা কোড এক্সিকিউটের জন্য অনেক ফাংশন আছে। ঠিক আছে, আমরা যে যেটা খুশি অল্টারনেটিভগুলো আমরা ইউজ করি এখানে। তো এইটা একটা ফাংশন, আর একটা এর আগে যেটা ফাংশন দেখা দিলাম ওটাও একটা ফাংশন। তাহলে আপনি এখন যদি আবার রিফ্রেশ করেন তাহলে দেখেন পাই কি না, পাইছে না? সো আমাদের কিন্তু এখন যেমন ইনস্পেক্ট এলিমেন্টে যাই, ইনস্পেক্ট এলিমেন্টে বা আমাদের রেফারেন্সে যে দেখি তাহলে কি পাইছে, একদম ফুল লোকেশনটা কিন্তু সে এখানে দেখাই দিছে, তাই না? ঠিক একইভাবে আমরা যে থিম একটু আগে যে ফাংশনটা আমরা ইউজ করলাম, ধরেন আমরা ফাংশনটা আমাদের এইটা, আমরা পরবর্তী কোডটা এখান থেকে কেটে নিই, এটা আমরা কেটে নিলাম, তাহলে আমাদের আগের ফাংশন ছিল এটা, তাই না? এখন কি হতে পারে, আমাদের তো লেখা তো চেঞ্জ হলো, তাহলে আউটপুট কোনো চেঞ্জ হয় কিনা দেখি আমরা। আউটপুট তো এখানে চেঞ্জ হয়নি, আমরা দেখছি, তাহলে এখানে কোনো আউটপুট চেঞ্জ হয় না কিনা দেখি। কোডটা খুব ভালো করে খেয়াল করেন, চেঞ্জ হয়েছে, পেজ কিন্তু রিফ্রেশ দিছি, চেঞ্জ হয় নাই। সো দুটোর আউটপুটই কিন্তু সেম, কিন্তু কেন ব্লগ ইনফো স্টাইল শিট ইউআরএল লিখবো আর কেন গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরএল লিখবো, এটা কি বুঝতে পারছেন? না বুঝলে বলেন। এই ফাংশনের ব্যাপারগুলো কিন্তু বুঝতে হবে। আচ্ছা, ডিফারেন্সটা বলতেছি যে আপনি এখানে লিখলেন যে পিএসপি গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, তারপর দিলেন যে স্টাইল শিট ইউআরএল। এইটা আপনি তখনই লিখবেন যদি আপনার কোনো স্টাইল শিট ছাড়াও, এই যে স্টাইল ডট সিএসএস ছাড়াও অন্য কোনো স্টাইল শিট অ্যাড করার প্রয়োজন পড়ে। হ্যাঁ, মানে আমাদের তো হতে পারে যে একটা টেমপ্লেট, যেমন আমাদের এখানে নর্মালাইজ ডট সিএসএস আছে, দেখেন এই যে সিএসএস স্ল্যাশ নর্মালাইজ ডট সিএসএস আছে, এটা কিন্তু আমরা ওই যে ব্লগ ইনফো স্টাইল শিট ইউআরএল করে আনতে পারবো না। আর থার্ড পার্টি যে ইউআরএল, থার্ড পার্টি যে স্টাইল শিটগুলো, থার্ড পার্টি স্টাইল শিটগুলোকে এক্সিকিউট করার জন্য আমরা এই ফাংশনটা আমরা ইউজ করবো অলওয়েজ। কিন্তু যেটা আমাদের টেমপ্লেটের ফাইল, ডিফল্ট স্টাইল শিট, যেটা দিয়ে ওয়ার্ডপ্রেস থিমটাকে চেনে, তার মানে কি স্টাইল ডট সিএসএস। সো স্টাইল ডট সিএসএসকে লিঙ্ক করার জন্য অলওয়েজ ব্লগ ইনফো স্টাইল ডট আর স্টাইল শিট হাইফেন আন্ডারস্কোর ইউআরএল, এটা আপনাদেরকে ইউজ করতে হবে। সো আমরা এখানে ইউজ করি, এটা ইউজ করলাম এবং আমরা পুরো যে ফাইলটা এইখান থেকে কেটে নিলাম। আমাদের কিন্তু ফাংশন এখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে, ঠিক আছে? আর এটা কিন্তু আমাদের কোনো ফাংশনের না, এটা কিন্তু বাদ। তাহলে আমাদের নর্মালাইজ ডট সিএসএস যা আছে, তাহলে নর্মালাইজ ডট সিএসএসকেও তো আমাদেরকে বলে দিতে হবে, তাই না? তাহলে নাহলে তো নর্মালাইজ ডট সিএসএস এক্সিকিউট করতে পারবে না, এবং অবশ্যই এর সামনে একটা অ্যারো বসায় দিতে হবে। এখন যদি এখানে দেখতেছেন, দেখেন নর্মালাইজ ডট সিএসএস যদি আমরা এখানে ব্রাউজ করি, দেখেন নর্মালাইজ ডট সিএসএস কিন্তু পাবে না, পাইছে? ঘুরে ঘুরে কিন্তু আবার হোম পেজে ল্যান্ড করছে, দেখেন পাইছে নর্মালাইজ ডট সিএসএস। নর্মালাইজ ডট সিএসএস আসলে কোথায় আছে? ব্যাচ 2 এর ভিতরে। ব্যাচ 2 এর ভিতরে কোনো সিএসএস নামে ফোল্ডার আছে? দেখেন তো, আমরা যদি ব্যাচ 2 এ যাই, সিএসএস নামে কোনো ফোল্ডার আছে? নাই। সো ফাংশনটা কিন্তু এই ক্ষেত্রে কাজ করে না, ঠিক আছে? সো আমরা যখন এটাকে, এই যে আমরা যখন এখানে লিখছি, লিখে এখন যদি আমরা রিফ্রেশ দিই, যে আমরা যদি রিফ্রেশ দিই, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এখন চেঞ্জ হয়েছে, এখন কিন্তু নর্মালাইজ ডট সিএসএস পাবে, দেখেন পাইছে না? এখন দেখেন ও ব্যাচ 2 এর ভিতর ডাব্লিউপি কন্টেন্ট খুঁজছে, তারপর থিমস, তারপর থিমের নাম, তারপর সিএসএস, তারপর নর্মালাইজ ডট সিএসএস, ঠিক আছে? জাস্ট একটা ফাংশনের জন্য এত কিছু চেঞ্জ। আমি কিন্তু আজকে আপনাদেরকে অনেক মানে ইনফরমেশন দিব না, আমি আজকে জাস্ট আপনাদের ওয়ার্ডপ্রেসের বেসিক যে থিমের স্ট্রাকচার, থিমের যে কোডগুলো, এগুলো দেখায় ছেড়ে দিব। কারণ আপনারা এই বেসটা প্র্যাকটিস করে আসবেন, এই বেসটা যদি ক্লিয়ার হয়ে যান, পরবর্তী পেজগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগবে না, ঠিক আছে? কারণ ওয়ার্ডপ্রেসে আরও আমরা অ্যাডভান্স ব্যাপারগুলো দেখবো। সো এদিকে যদি আমরা বেসিকটা একটু ক্লিয়ার হতে পারি, তাহলে কিন্তু অন্যান্য বিষয়গুলো আমার জন্য খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা কী পাইলাম? এইটা। এখন আমাদেরকে যে ইমেজগুলো আছে, ইমেজগুলো দেখাচ্ছে না, সো ইমেজগুলো আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। কারণ ইমেজগুলোকে অ্যাক্টিভ করতে হলে কীভাবে করতে হবে খেয়াল করেন। আমি বলছি যে থার্ড পার্টি যে কোনো রিসোর্স, জাভাস্ক্রিপ্ট, স্টাইল শিট, ইমেজ, যেটাই হোক, ওগুলোকে যদি আমরা অ্যাক্টিভ করতে চাই বা ভিজিবল করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই ফাংশনটা ইউজ করতে হবে, এই ফাংশনটা, ঠিক আছে? অলওয়েজ না, অল্টারনেটিভ আছে। হ্যাঁ, এটা একটা কমন ফাংশন। থার্ড পার্টি কোনো রিসোর্সকে যদি আমরা পেজে শো করাতে চাই, মানে ডিরেক্টলি একো করতে চাই, একো মিনস হচ্ছে দেখানো, প্রদর্শন করা, দেখাতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে এটা করতে হবে। যেমন থার্ড পার্টি বলে দিলাম যে স্টাইল সিএসএস হতে পারে, ইমেজ হতে পারে, আমাদের মনে করেন যে এখানে জাভাস্ক্রিপ্ট ফাইল হতে পারে। যেমন এখানে আমরা একটা জাভাস্ক্রিপ্ট দেখতে পাচ্ছি, যে এখানে যেটা আমরা HTML5 শিপ নামে চিনি, এটা কিন্তু সে আর খুঁজে পাবে না। আমরা যদি এখানে ইরেসপেক্ট এলিমেন্টে মানে আমাদের রিসোর্সে যাই, আমাদের রিসোর্সে গিয়ে বলি যে আসলে জাভাস্ক্রিপ্ট ফাইলটা পাই কিনা দেখি আমরা, দেখেন এখানে কিন্তু পাবে না, কারণ
অলরেডি এখানে যেমন ছিল যে সিএসএস স্ল্যাশ দেওয়ার পর নর্মালাইজ.css ছিল, এখানেও কিন্তু সেম অবস্থা, জেএস এর পর এটা ছিল, তাই না? তো আমরা যদি এখন লিঙ্কটাকে আপডেট না করি তাহলে কিন্তু এরা রেন্ডার করবে না। তো আমরা আপডেট দেওয়ার পর, এবং খেয়াল করেন আমাদের ফাংশন কিন্তু অলরেডি অনলি এইটা, আমাদের ফাংশনের পার্ট কিন্তু এইটা না, এই ফরওয়ার্ড স্ল্যাশটা কিন্তু আমাদের ফাংশনের পার্ট না, আমাদের ফাংশন কিন্তু অনলি এতটুকু। বাট যেহেতু আমাদের এইটা দিয়ে থিমের ডিরেক্টরিটাকে খুঁজে পায় এই ফাংশনটা দেওয়ার পরে, তো থিমের ডিরেক্টরির ভেতর আরেকটা ডিরেক্টরি আছে সিএসএস নামে, তাই না? সো আমাদেরকে তো অবশ্যই এখানে একটা ডিরেক্টরির কথা বলে দিতে হবে, কিন্তু আমরা যদি না বলি তাহলে কি আউটপুটটা আসে? আমরা যদি এই স্ল্যাশটা না দিই তাহলে দেখেন তো কী আসে, রিফ্রেশ দেন, দেখেন আসছে কি আসছে, কোথায় ডাইরেক্টরি কিন্তু খুঁজে পাচ্ছে না। দেখেন অফিস ব্যাস থিমস, এই যে দেখেন কনফ্লিক্ট হয়েছে এখান থেকে, ঠিক আছে? সো আমাদেরকে অবশ্যই এখানে একটা স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দিলেই একমাত্র সে তখন ডাইরেক্টরিটাকে খুঁজে পাবে। এখন রিফ্রেশ দিই, সরি, এখন কিন্তু সে পাইছে যে উইজেট কর্পের ভেতর জেএস নামে একটা ফোল্ডার আছে, তার ভেতরে HTML5 শিট নামে একটা ফাইল আছে। ক্লিয়ার এই ব্যাপারটা? এখন আমাদের যা যা ইমেজগুলো আছে আমরা এইটা দিয়ে জাস্ট এইখান থেকে এই পর্যন্ত আমরা নিব, বাট আমাদের ফাংশন কিন্তু এতটুকু, আর আমাদের যেহেতু এই ফরওয়ার্ড স্ল্যাশটা দরকার হচ্ছে তাহলে সেজন্য আমরা এটাকে কপি করে নিলাম। এখন আমরা এইখানে এসে দেই, সে ইমেজ খুঁজে পাবে। এরপর আমাদের আরও যে ছিল, আমাদের ছিল কি কোটেশন, না কোটেশন, এখানে দেই এটা পাবে, তারপরে এখানে যেগুলো পাইনি এগুলো পাবে, তারপর আরও ছিল কি, না সিএসএস কেমন করে করবেন না, আপনি যদি এগুলোকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে নিয়ে আসেন, এগুলোকে ব্যাকগ্রাউন্ড ইমেজ তখন কাজ করবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে আপনি কেন নিয়ে আসবেন? কারণ এগুলো তো আপনার পোস্ট থাম্বলাইন ইমেজ হিসেবে আসবে। হ্যাঁ, আপনার পোস্ট যখন একটা পোস্ট ক্রিয়েট করবেন, ওই পোস্টের আন্ডারে যখন আপনি একটা থাম্ব ইমেজ অ্যাড করবেন, সেই থাম্ব ইমেজটা কিন্তু এখানে দেখাবে। সো এটা কিন্তু আপনার সিএসএস এর কাজ না, এটা HTML আপনাকে লিখতে হবে। এবং জাস্ট এই মানে জাস্ট আপনাদেরকে ইমেজটাকে ভিজিবল করার জন্য আমি এই ফাংশনটা লিখলাম, বাট অ্যাকচুয়ালি আমরা এই সিস্টেমটা এখানে রাখবো না, মানে আমাদের এই ফাইলটাই এই লাইনটাই থাকবে না, এখানে জাস্ট একটা ওয়ার্ডপ্রেস একটা ফাংশন বসবে, ঠিক আছে? জাস্ট ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন বসবে এখানে। আচ্ছা, তাহলে আমাদের কি হলো, আমাদের এখানে গেট টেমপ্লেট ডিরেক্টরি পেয়ে গেলাম। এবার আমরা দেখি যে আমাদের নিচে আরও কিছু আছে কিনা। আমাদের আসলে এই জিনিসটা কি দরকার আছে, এই ভ্যালিডেশনের এটা দরকার আছে, এটা অযথা আমাদের ব্যান্ডউইডথ টানতেছে। আচ্ছা দিলাম, আর এইখানে আছে কি normalize.js, তাহলে আমাদের এই সবগুলো লিঙ্ক কিন্তু এখন অ্যাক্টিভেট। এখন যদি আমি রিফ্রেশ করি সবগুলোই কিন্তু আসবে, আসছে এখন কিন্তু আমাদের সবগুলো কিন্তু ডাইনামিক, তাই না? কিন্তু কথা হচ্ছে যে আমরা যদি মেনুতে যাই, আমি কিন্তু মেনু ফাংশন এখন দেখাচ্ছি না, বা এখন দেখাবো না। এখন কথা হচ্ছে যে আমার তো এইটা তো অলওয়েজ হোম পেজকে লিঙ্ক করে, লগো অলওয়েজ হোম পেজকে রেফার করে না, তো এটাকে কীভাবে ডাইনামিক করবেন? যে এখানে যেই সাইটেই এই থিমটি ইনস্টল হোক, এই লগোতে ক্লিক করলে ওই সাইটের হোম পেজে চলে আসবে। এটা তো অবশ্যই ডাইনামিক হতে হবে। যদি আপনি ডাইনামিক না করে বলে দেন যে না লোকাল হোস্ট, তাহলে তো ওই অনলাইন হলেও লোকাল হোস্টে ঘুরে আসবে বারবার, তাই না? যেটা আমরা অলরেডি করছি। কিন্তু এখানে আপনাদেরকে একটা ফাংশন লিখতে হবে, যেমন এই যে এখানে দেখেন একটা হ্যাশ দেয়া, এই হ্যাশটাকেই আমাকে বলে দিতে হবে যে আমি এখানে কি করতে চাই। সো যেভাবে আমি এখানে ব্লগ ইনফো লিখছি না, এই যে পুরো এটা ব্লগ ইনফো, এই ব্লগ ইনফোটা আমি এখানে লিখবো। কেমন করে লিখবো দেখেন, আমার কোড কপি করতেও ভালো লাগে না, আমি লিখি এখানে বলতে হবে কি হোম বা সাইট ইউআরএল, সাইট আন্ডারস্কোর ইউআরএল, হ্যাঁ ইউআরএল। এখন যদি রিফ্রেশ করি, খেয়াল করেন এখন যদি আমি মাউস ধরে রাখি তাহলে আমাদের এখানে কি দেখায়, এইখানে কি দেখায় দেখেন, যে ব্যাশ 2 স্ল্যাশ দেওয়ার পর কি হ্যাশ সাইনটা দেখায়। এখন যদি রিফ্রেশ দিই, এখন কি দেখায়, অনলি ব্যাশ 2। দ্যাট মিনস আমি যদি অন্য কোনো পেজে থাকতাম, তারপর যদি আমি ক্লিক করি এখানে ঘুরে ফিরে এখানে আসবে, দেখেন ঘুরে ফিরে এখানে আসতেছে না? আচ্ছা, ওখানে ধরেন আমি এখানে এটাকে বোঝানোর জন্য আমাদেরকে একটু অল্টারনেটিভ ওয়ে অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে, আচ্ছা এটা এখন বোঝানো যাবে না। ধরেন আমি যদি অন্য কোনো পেজে থাকি, আমাকে হোম পেজে আসতে হচ্ছে, তাহলে হোম পেজে আসতে হলে আমাকে এখানে কিন্তু ক্লিক করে আসতে হবে, ঠিক আছে? লোগোতে ক্লিক করে আসতে হবে। আর যদি আমার হোম মেনু থাকে, সো হোম মেনু থাকবে, সমস্যা নেই। কিন্তু এখন খেয়াল করেন ব্যাপারটা, যে আমাদের কিন্তু পুরো সব কন্টেন্ট কিন্তু এখনও ডাইনামিক হয়নি। আমরা আমাদের কন্টেন্টগুলোকে ডাইনামিক করবো, ডেফিনেটলি ডাইনামিক করবো, কিন্তু এখন আমাদের যে টাইম, আমরা সেই টাইমটাই হচ্ছে আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেসের যে টেমপ্লেটিং সিস্টেম, আমরা এখন কিন্তু টেমপ্লেটিং সিস্টেমে যাইনি। আমরা জাস্ট কী করলাম, যে লিঙ্কগুলোকে, ইমেজগুলোকে, স্টাইল শিটগুলোকে ডাইনামিক করে দিলাম। এখন আমাদের কথা হচ্ছে ওয়ার্ডপ্রেস কিন্তু হুবহু একটা ইন্ডেক্স পেজ না,
ওয়ার্ডপ্রেস কয়েকটা পেজে সমন্বয় করে ইন্ডেক্স পেজ তৈরি করে, ঠিক আছে? যেমন আমাদের হেডার সেকশন যেটা, সেটা টোটালি হেডার ডট পিএইচপি নামে একটা ফাইল থাকবে। ফুটার যেটা ফুটার ডট পিএইচপি, সাইডবার ডট পিএইচপি, দেন মেইন কন্টেন্টটা ইন্ডেক্স ডট পিএইচপি মধ্যে থাকবে, ঠিক আছে? তো আমরা এখন ডিভাইড করি এটাকে। যেমন আমার হেডার কোন পর্যন্ত ছিল আমি দেখি। আমার হেডার ছিল, সরি, এই যে হেডার তো এই পর্যন্ত আছে না, ঠিক? আমি এইখান থেকে ফাইলটাকে আমি কাট করলাম। কাট করে কি করব, আমি বলবো গেট হেডার ফাংশন দিয়ে ওয়ার্ডপ্রেস চেনে হেডার ডট পিএইচপি ফাইল থাকতে হবে একটা। এখন আমি যেখানে নিউ ফাইল করলাম, করে আমি পেস্ট করে দিলাম। দেখেন আমি কিন্তু ওই পর্যন্তই কপি করছি যে পর্যন্ত হেডারটা শেষ ছিল, এর নিচে কিন্তু কপি করিনি। এখন আমি এটাকে যদি সেভ করি হেডার ডট পিএইচপি, দেখেন আরেকটা ব্যাপার দেখেন, এখানে খেয়াল করেন। আমি যদি এখন এটাকে রিফ্রেশ করি, আছে কিছু, সব কিছু কিন্তু ভ্যানিশ, কারণ আমরা হেডার তুলে নিছি, স্টাইল শিট পাচ্ছে না, সো এটাকে ব্রোকেন। এখন যদি আমি এটাকে সেভ দিই হেডার ডট পিএইচপি নামে এই ডিরেক্টরির ভেতরে সেভ দিলাম, এবং এখানে তো অলরেডি হেডারটাকে কল করা আছে, তাই না? এখন যদি আমি রিফ্রেশ দিই কি আসে দেখেন, আসছে। দ্যাট মিনস এখন যদি আপনি রিফ্রেশ করেন, এখানে আসেন, এখন কোনো চেঞ্জ পাচ্ছেন? কোনো চেঞ্জ আছে? হ্যাঁ, না, কথা হচ্ছে যে আমি তো আলাদা করে ফেলাম, আলাদা করে আবার রেফার করলাম, কোনো চেঞ্জ আছে কি না? অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ আসে না কিন্তু এখানে, জাস্ট এই সিস্টেমটাই এমনটা। আচ্ছা, এটা গেল আমাদের, আমরা পাইলাম কি হেডারকে পাইলাম। এখন হেডারটা পাইলাম আমরা, এখন আসবো কি ফুটারে। তাহলে ফুটার কোথা থেকে কোথা পর্যন্ত? এই যে ফুটার শুরু, ফুটার এই পর্যন্ত শেষ। বাট অ্যাকচুয়ালি আমাদেরকে দেখতে হবে যে আমরা ফুটারটা কোন পর্যন্ত রাখতে চাচ্ছি। আচ্ছা, এই যে ফুটার যেখান থেকে শুরু, খেয়াল করবেন ফুটারটা যেখান থেকে শুরু ঠিক একদম নিচ পর্যন্ত। তাহলে ফুটার আমার শুরু এখান থেকে, আর আমি তাহলে একদম নিচ পর্যন্ত নিব। মানে আপনার এরিয়াটা বুঝতে হবে যে আসলে আপনার ফুটাটা কতটুকু। দেখেন আপনার ফুটাটা কিন্তু এইটুকু লেখা, তাই না? মানে এতটুকু লেখা থেকে নিচ পর্যন্ত দা, সেটাই ফুটার। তো এখন বলবেন যে না আমার তো ফুটার তাহলে এতটুকু, তাহলে নিচেরটা কি আবার? আমি তো উপর থেকে হেডার নিলাম, তাহলে আমার তার মানে কি ছিল যে আমার হেডারটা আমি বলে দিয়েছিলাম না যে আমার হেডার এতটুকু, তাহলে আমি এতটুকু কপি করতে পারতাম। কিন্তু আমাকে দেখতে হবে যে আমার আসলে ফ্রন্ট এন্ডে হেডার কতটুকু, এতটুকু, তাই না? সো এই পর্যন্ত কতটুকু ফাইল আছে, এই পর্যন্তর জন্য কতটুকু এস্টিমেট লেখা আছে, ওটা কাট করে তুলতে হবে। আর আমার এইখান থেকে শুরু হয় ফুটার, এর নিচ পর্যন্ত যা আছে টোটালটাই ফুটারের অংশ। বোঝা গেছে কথাটা সাইবুল ভাই? মাথায় হাত দিয়েছেন, টেনশন মনে হচ্ছে অনেক। হ্যাঁ, ডিপে তো ডে বাই ডে আরও ডিপে যাবেন, এখনও তো কিছু লিখাই হয় নাই। আচ্ছা, কাট করলাম। এখন এটাকে কি করতে হবে? একই সিস্টেম, এখানে বলতে হবে গেট ফুটার, অবশ্যই সেমিকোলন দিতে হবে, নাহলে কিন্তু সিনট্যাক্সই রোধ দেখাবে। নিউ ফাইল নিলাম, পেস্ট করলাম। আমরা এই যে নতুন ফাইল তৈরি করতেছি কেন? এটাই ওয়ার্ডপ্রেসের টেমপ্লেটিং সিস্টেম। কেন তৈরি করতেছি? গুড কোয়েশ্চেন, বলতেছি। আমরা তো শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের এই ইন্ডেক্স ডট পিএইচপি বা সাইডবার ডট পিএইচপি এগুলো নিয়ে পড়ে থাকবো না। আমাদের সিঙ্গেল ডট পিএইচপি হবে, পেজ ডট পিএইচপি হবে, আর্কাইভ ডট পিএইচপি হবে। এছাড়া কাস্টম টেমপ্লেট যখন তৈরি করবো আমরা, ওই টেমপ্লেটের নাম দিয়ে আমাদের টেমপ্লেট পেজ তৈরি হবে। এখন কথা হচ্ছে প্রতিটাতে আলাদা আলাদা একটা করে পেজ, তাই না? আলাদা আলাদা পেজ, এবং প্রতিটা পেজের তো হেডারটা থাকতে হবে, এবার ফুটারটা থাকতে হবে, তাই না? আবার কোনো পেজে সাইডবার থাকতে পারে, নাও থাকতে পারে, সেটা কাস্টম টেমপ্লেটের ক্ষেত্রে। কিন্তু জেনারেল টেমপ্লেট যেগুলো বা জেনারেল পেজ যেগুলো, সেগুলোর সাধারণত সাইডবার আমরা রাখবো, আমাদের সিস্টেম অনুযায়ী আমরা রাখবো। তো এখন দেখা যাচ্ছে যে এতগুলো আলাদা ডিফারেন্ট পেজ, তো ডিফারেন্ট পেজে তো হেডার থাকতে হবে, ফুটার সাইডবার থাকতে হবে। তো এই জন্যই আমরা এই ডিফারেন্টভাবে এই ইন্ডেক্স পেজটাকে ভাগ করলাম, যে শুধুমাত্র আমরা গেট হেডার, গেট ফুটার, গেট সাইডবার এইভাবে করে অন্যান্য যে পেজগুলো আছে এই পেজগুলোতে আমরা এই হেডার, ফুটার, সাইডবারগুলোকে লিঙ্কগুলো দেখাবো। হ্যাঁ, শুধুমাত্র এই ফাংশনগুলো ইউজ করার কারণে, এই যে আমরা যে ফাংশনটা ইউজ করছি গেট হেডার, এই ফাংশনটা আমরা যখন সিঙ্গেল ডট পিএইচপি পেজ তৈরি করবো, আমি দেখাবো। এখন আজকে সম্ভব নয় এটা দেখানো, কারণ আজকে আরও আলোচনা আছে এগুলো নিয়ে। তো তখন আমরা এই জাস্ট ওই সিঙ্গেল ডট পিএইচপি হেডারটাকে কল করার জন্য এটা অ্যাড করে দিব, আবার সিঙ্গেল ডট পিএইচপি সবার নিচে যে আমরা এই ফাইলটাকে অ্যাড করে দিব। বোঝা গেছে এটাই? আচ্ছা, এখন আমরা সাইডবার কোনটা তাহলে দেখতে হবে। এই যে সাইডবার এখান থেকে শুরু, এখান থেকে শেষ, তাই না? তাহলে আমরা এখানে কপি করি, এই যে সাইডবার এখান থেকে শুরু, এখান থেকে শেষ, তাহলে কাট করলাম এটাকে। এটা কিন্তু আমার সাইডবার, তাই না? মেন কন্টেন্ট তো আমার এটা, আর সাইডবার তো পুরোপুরি এটা, তাই না? তো আমরা সাইডবারটাকে কাট করলাম। কিন্তু এখন কাট করে বলতেছি কি, গেট সাইডবার। অনেক সহজ এগুলো মনে রাখা, কারণ পিএইচপি এই ওয়ার্ডপ্রেসের সিনট্যাক্সগুলো অনেকটাই সিমিলার। সো মনে রাখাটা কিন্তু খুব সহজ। এবার আমরা কি করব, একটা নতুন ফাইল নিব, পেস্ট করলাম। আমরা এখন কন্ট্রোল অল্টার আর এস দিয়ে সেভ করে নিব সাইডবার ডট পিএইচপি।
সেভ দিলাম। এখন আমরা এটাকে রিফ্রেশ করি, দেখি কোনো চেঞ্জ পাই কিনা। চেঞ্জ আছে কোনো? চেঞ্জ কিন্তু নাই। কিন্তু এখন একটা পার্থক্য আপনাদেরকে দেখাই দিই, যে আসলে কোন পার্থক্য হয়তো আপনারা ধরতে পারেন নাই। আমরা যখন এখানে আসছি, মানে আমাদের অ্যাডমিন প্যানেলে যখন আমরা লগ ইন করছি, তখন এখানে অ্যাডমিন বার আছে না, যেখান থেকে আমরা নিউ পোস্ট করতে পারি। আমি তো অ্যাডমিন হিসেবে লগ ইন আছি, তো এখানেও তো আমি লগ ইন আছি, তাই না? এইটাই তো সেই সেটটা যেটা আমরা লগ ইন করে আছি, কিন্তু এখানে অ্যাডমিন বার আছে, এখানে অ্যাডমিন বার নাই কেন? কোশ্চেন না এটা? অ্যাডমিন বার তো অবশ্যই থাকা উচিত এখানে। এই অ্যাডমিন বার নিয়ে আসার জন্য হেডারে এবং ফুটারে দুটো কোড লিখতে হয়, যেটা আমি আগে লিখিনি, এখন লিখে দেখাবো। এবং এই দুটোকে বলা হয় হুক, ওয়ার্ডপ্রেসের ভাষায় বলা হয় হুক, ঠিক আছে? এই হুক দুটো লেখার কারণে কী হবে, আপনার খেয়াল করবেন যে প্লাগ ইন যখন আমরা ইনস্টল করবো, প্লাগ ইন ইনস্টল করলে প্লাগ ইনের অনেকগুলো স্ক্রিপ্ট লোড হয় ওয়ার্ডপ্রেসের সাইটে। সো এই যখন আমরা এই হুক দুটি ইউজ করবো না, তখন কিন্তু কখনোই প্লাগ ইন ভালো করে লোড হবে না, শুধুমাত্র এই দুটো হুক ইউজ করার কারণে। সো হেডারে যে হুকটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে header.php-তে, এবং ডেফিনেটলি সেটা এই যে হেডার, ক্লোজিং হেডারের ঠিক উপরে। তাহলে এটা হবে কি wp হেড, এতটুকুই। আর যেটা ফুটারে হবে সেটা কি হতে পারে বলেন তো? সেটা বডির উপরে কি হতে পারে? হ্যাঁ, wp ফুটার অবশ্যই, কিন্তু ওটা আবার ফুট না, ওটা কিন্তু ফুটার। এখন সেভ দিই, সেভ দেবো, খেয়াল রাখবেন বানান যেন ভুল না হয়। আমরা হেডার লিখলাম হচ্ছে হেডারটা লিখলাম হচ্ছে হেডার ডট, এই যে ক্লোজিং হেডারের ঠিক উপরে। এটাই তো হচ্ছে ব্যাপার, ভেরিয়েশনটা এখানে বুঝতে হবে। আপনি ধরেন ও ইন্ডেক্স পেজে লিখছেন, কিন্তু হেডার সেকশনে, এই যে আমরা তো হেডারটা তো অলরেডি কল করছি এখানে, সো এই হেডারটা তো ইন্ডেক্স পেজেরই একটা অংশ। আমি এখন যে পেজে যাই না কেন, হেডারটা সেই পেজে গিয়ে লোড করবে। শুধু কল করে দিতে হবে। হ্যাঁ, এই যে গেট হেডার দিয়ে কল করতে হবে, ঠিক আছে? আমরা কিন্তু এখন এই পেজের অনেক কিছু ডাইনামিক করিনি, যেগুলো এখনো অনেকগুলো স্ট্যাটিক পড়ে আছে। আমি জাস্ট আপনাদের কাছে টেমপ্লেটিং সিস্টেমটা বোঝাচ্ছি, যে টেমপ্লেটিং সিস্টেমটা এইভাবে কাজ করে, এবং আপনারা এটা চর্চা করে আসেন। এই যেমন আমরা এটাকে ডাইনামিক করিনি, আমরা এই চার্টসেটটাকে ডাইনামিক করিনি, ল্যাঙ্গুয়েজকে ডাইনামিক করিনি, অনেক পড়ে আছে এখন কিছু, আমাদের কিন্তু এখনও অনেক কিছু পড়ে আছে, ডেটাকে আমরা ডাইনামিক করিনি। তো দেখি আমরা নেক্সট স্টেপ। তো আমরা এখন যদি পেজটাকে রিফ্রেশ দিই, আসছে কিছু, আমাদের কিন্তু অ্যাডমিন বার কিন্তু এখন চলে আসছে। তো আমরা ইচ্ছা মতো এখন কিন্তু এগুলোকে এডিট করতে পারবো। ফুটারটা হচ্ছে যখন আমরা প্লাগ ইন লোড দেবো, আপনারা খেয়াল করবেন এই যে এই জায়গাটা খেয়াল করবেন, ঠিক এখানে প্রোগ্রেস বার আসবে, আসছে প্রোগ্রেস বার, এইটাই কিন্তু দেখেন এখানে কিন্তু ওই যে গ্রাফাটার নামে একটা লিঙ্ক দেখায়, এই দেখেন গ্রাফাটার নামে, তাই না? এটা কিন্তু প্লাগ ইনটা কিন্তু লোড করে। কেমন করে লোড করে আমি সেদিন দেখাই দিচ্ছি না, এই যে আমার এখানে একটা গ্রাফাটার দেখাচ্ছে, এটাই কিন্তু আমার গ্রাফাটার থেকে লোড করে। দ্যাট মিনস ওটাটা কিন্তু প্লাগ ইন হিসেবে টার্গেট করে, মানে স্ক্রিপ্ট হিসেবে টার্গেট করে। ওয়ার্ডপ্রেসের সঙ্গে তো থার্ড পার্টি রিলেশন আছে একটা। আমার যদি নেটটা ইন কেস এই পিসিতে যদি এখন নেট না থাকে, তাহলে কিন্তু এখানে ইমেজটা দেখাবে না, কারণ এটা ডিরেক্টলি অনলাইন থেকে লোড হয় স্ক্রিপ্টটা, এবং ওয়ার্ডপ্রেসে এরকম কিছু কোড বলে দেওয়াই থাকে। তাহলে কি হলো, আমরা কিন্তু এই হোম পেজ টেমপ্লেটটাকে টোটালি আমরা ডাইনামিক করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ফুটারে লিখছি, ফুটারে ঠিক ক্লোজিং বডির উপরে, হ্যাঁ বডির উপরে লিখতে হচ্ছে। তো এখন আপনাদের মানে যদি কোনো কোশ্চেন থাকে আর বলেন, আমি তারপর নেক্সট স্টেপে যাব। এই যে আমরা ডাইনামিক করলাম, মানে এই কোডগুলো তো পিএসপি এর আন্ডারে চলে গেল না? সবগুলো যায়নি, সবগুলো যায় না, যেটা আমরা করছি সেটা গেছে শুধু। তবে আপনারা এই থিমটা যখন ডেভেলপ করবো, তখন আপনারা দেখতে পারবেন যে আমরা এতদিন যে HTML দিয়ে এটাকে PHP HTML কনভার্ট করে আনছি, এখানে ম্যাক্সিমাম HTML থাকবে না, ম্যাক্সিমাম HTML থাকবে না এখানে, ঠিক আছে? কারণ আমরা সবগুলোকে ডাইনামিক করতেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডেক্স পেজে এখন এখানে দুইটা পোস্ট আছে, তাই না? এই যে একটা, এই যে পোস্টের আন্ডারে দুইটা পোস্ট আছে, একটা হচ্ছে সিঙ্গেল পোস্ট, এটা সিঙ্গেল পোস্ট। বাট আমরা দুটো তো রাখবো না এখানে, আমরা রাখবো একটা, এবং আমরা লুপ করবো, লুপ করে করে আমরা যতগুলো দেখাতে চাই আমরা ততগুলো এখানে নিয়ে আসবো। হ্যাঁ, লুপ করে করে নিয়ে আসবো, মানে আমরা PHP যেমন নর্মাল লুপ আর ওয়ার্ডপ্রেস লুপ টোটালি ডিফারেন্ট, বাট কাজ সেম, ঠিক আছে? তারপরে PHP তে যেমন কন্ডিশন, হ্যাঁ কন্ডিশন, এখানকার কন্ডিশনটাও সেম, ঠিক আছে? এই ব্যাপারগুলো এখানেও সবগুলো সেম। আর কোনো কোশ্চেন? ক্লিয়ার হন, আগে ক্লিয়ার হন, তারপর সামনে আগাবো। এতটুকু ক্লিয়ার যায় আছে। হ্যাঁ ভেঙে হ্যাঁ, কল করতেছি আর কি, জি হ্যাঁ, সুবিধার্থে যে পরবর্তীতে পেজগুলো যাতে কল হুম করা হুম যায়। হুম হুম। এখানে কিছু ব্যাপার আছে, আপনারা হয়তো দেখবেন ফাংশনগুলো লিখতে গিয়ে অনেক সময় ভুল হবে। ফাংশন যদি একটা বানান ভুল করেন,
মানে সেমিকোলন দেননি, সেটা তো ডেফিনেটলি সিনটেক্স ভুল, কিন্তু বানানো যদি ভুল হয় তারপরেও কাজ করবে না। শুধু বানান ভুল করবেন, দেবেন পেজ এরর, পেজ ফাউন্ড নট ফাউন্ড এই টাইপের এরর দিয়ে রেখে দিবে। ঠিক আছে, সো আমরা যেহেতু আগেই হেডারটাকে এবং ফুটারটাকে ভাগ করে ফেলছি, সো ফুটারে কিন্তু আমাদের ডায়নামিক করার তেমন কিছু নেই। ও তবে আছে, হ্যাঁ, ফুটারকে ডায়নামিক করার অবশ্যই অপশন আছে, যেমন এখানে তারিখটা দেখতে পাচ্ছেন, মানে এটা সরি এটা একটা ইয়ার। তো যখন 2016 সাল আসবে তখন আপনি কি দিবেন? অনেক সাইডে দেখা যায় না যে এই এমন থাকতে পারে যে মনে করেন যে 2010 থেকে 2015, মানে দ্যাট মিনস সে 2010 সালে তার কপিরাইট স্টার্ট হয়েছে, কপিরাইট তার এনাবল হয়েছে 2010-এ, কিন্তু সে চাচ্ছে যে তার কারেন্ট ইয়ারটা অলওয়েজ শো করবে, মানে শুরুর ইয়ারটা অলওয়েজ স্ট্যাটিক আর কারেন্ট ইয়ারটা অলওয়েজ শো করবে। তাহলে এটা কীভাবে করবেন? ভেরিয়েবল না, এখানে ফাংশন আছে ওয়ার্ডপ্রেসের বা পিএইচপি একটা ফাংশন আছে, টাইম ফাংশন আছে, সেই টাইম ফাংশনটা এখানে ইউজ করতে হবে আমাদেরকে। পিএসপি এইভাবে লিখতে পারেন, আর শুধুমাত্র এইভাবে লিখতে পারেন। ঠিক আছে, এখানে সব একও দিতে হবে। আচ্ছা, আমরা নর্মালি টাইম লিখি এবং এখানে একটা ভেরিয়েবল, এখানে একটা প্যারামিটার দেখি ওয়াই। অনেক সময় দেখা যাবে যে কারেন্ট ইয়ার দেখাবে, অনেক সময় দেখাবে না। দেখেন 2010 এখন কিন্তু ইয়ার দেখাচ্ছে না। ঠিক আছে, দেখাচ্ছে না, আমরা একো করি। যেমন গেট টেমপ্লেট যেটুকু ইউআরআই দেখছি আমরা, তো ওখানে কিন্তু দেখায়নি। ওহো, এটা আবার একদম পুরো ভেঙে গেছে। টাইম, এখানে আমরা আসলে টাইম দিলে টাইমটা কি, ওই যে আমরা যেমন আমরা দেখি না যে কত সাল থেকে জানি 1972 না কত থেকে জানি একটা ওই যে গিনেস টাইম যেটা আছে, ওই টাইমটা ধরে পুরো স্ট্রিক মানে ইয়েটাকে দেখা যায়, মানে কারেন্ট টাইম পর্যন্ত আমি যেমন কথা বলতেছি আমার লাস্ট কথাটা পর্যন্ত কত সেকেন্ড হয়েছে সেই সেকেন্ডটা গুনে গুনে কিন্তু দেখায় যায়। তো সেটা কিন্তু এই সেকেন্ডটাই, এটা হয়তো বা এখন দেখতেছেন না যে না মাত্র তো কয়েকটা মাত্র ডিজিট, এইটা দিয়ে আবার কতগুলো ঘন্টা হইতে পারে। অ্যাকচুয়ালি যখন আমরা গণনা করবো তখন দেখতে পাবো যে কতগুলো ঘন্টা হয়েছে। মানে এটা কিন্তু একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত দেখায়, এর যে ডেসিমেল পয়েন্টগুলো এগুলো কিন্তু দেখায় না। আচ্ছা, তা আমরা দিলাম যে ডেট ইকুয়াল, আমরা দিলাম এখানে আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করি, ডেট দিলাম। এখন ডেট দিয়ে দেখি আসে কিনা। তবে একটা ফাংশন এখানে ইউজ করার ফলে মনে করেন যে আমরা যে চেঞ্জগুলো পাই এগুলোর অল্টারনেটিভ অনেক ফাংশন আছে। আমি এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো একদম বিগিনার লেভেলের যে ফাংশন সেগুলো দেখাচ্ছি, কারণ আপনাদের কিন্তু ফাউন্ডেশনটা ঠিক করতে হবে। ফাউন্ডেশন যদি ঠিক না হয় তাহলে কিন্তু আপনারা পারবেন না। তো আমাদের কি ডেট আসছে, সাল আসছে না 2015, তো 2010 তো আমরা দরকার নাই, আমি জাস্ট এটা এক্সাম্পল দেওয়ার জন্য লিখে রাখছি। তো এখানে আমরা এটাকে রিমুভ করে দিই। আমাদের এখন দরকার যে কারেন্ট সাল যেটা সেটা অনলি দেখাবে এখানে। আচ্ছা, দেখালো। এখন খেয়াল করেন এটা কিন্তু ডাইনামিক্যালি আসছে, মানে এটা কিন্তু ডাইনামিক্যালি আসা উচিত, কারণ ধরেন আমরা আমাদের সাইটের নামটা উইজেট করব, বাট থিমের নামটা তো উইজেট করব না, তাই না? এখন দেখেন যে থিম ফরের যে সাইট আছে ওখানে তো হাজার হাজার থিমগুলো কিনে আমি আমার সাইটে চালাতে পারি এবং আমি আমার সাইটে ফুটারে দেখাবো যে আমার নাম দেখাবো, আমি আমার থিমের নাম দেখাবো না, আমার সাইটের নাম দেখাবে, তাই না? তাহলে কীভাবে করে শো করাবেন এটা? অবশ্যই এটাকে ডাইনামিক করতে হবে, এবং এটাকে ডাইনামিক করার জন্য আপনাকে কী করতে হবে, এই যে উইজেট কব লিখে আছে এটাকে জাস্ট মুছে দেন। এখানে লিখতে হবে আপনাকে হ্যাঁ হ্যাঁ আমরা ওটার ভিতরে লিখতে পারি, সমস্যা নেই। আচ্ছা, আমরা এটার ভিতরে লিখি। হ্যাঁ, ব্লগ ইনফো নেম, আসছে কিন্তু একটু একসঙ্গে লেগে আসছে, কিন্তু এখানে একটু স্পেস দিতে হবে, অথবা এখানে একটু স্পেস দেন। আচ্ছা, স্পেস নেন এইখান থেকেও। এখানে সেটাই তো, হোয়াট স্পেস তো নিবে না। আচ্ছা, আমরা এটাকে সেপারেট হিসেবে লিখি, এগুলোকে সেপারেট রাখা বেটার। হ্যাঁ হ্যাঁ, দরকার নেই, আমরা এটাকে অলওয়েজ সেপারেট রাখবো, কারণ আমাদের এগুলো একটা ফাংশনের সঙ্গে আরেকটা ফাংশন কিন্তু ডিফারেন্ট ওয়েতে কাজ করে। কখনো যদি কোডে কমপ্লিট করে তখন কিন্তু খুঁজে পাবেন না, আলাদা থাকাই ভালো। কারণ দেখতে পারতেছেন যে কোডটা খুব সিম্পল, কিন্তু এই কোডের কারণে ভুল হয়েছে। আপনি মনে করছেন না পেজ ব্রেক হয়ে গেছে, নিশ্চয়ই বড় কোনো ভুল হয়েছে, অ্যাকচুয়ালি ভুলটা কোথায় হচ্ছে খুঁজে পাবেন না। এই জন্য অলওয়েজ আলাদা আলাদা রাখা ভালো। হ্যাঁ, তবে এমনটা কখনো করা ঠিক না যে যদি সিমিলার টাইপের কোড থাকে,
বা একটা নির্দিষ্ট কোডের ব্লক, ওই কোডের ব্লকের মধ্যে অনেকগুলো পিএসপি ওপেন ক্লোজ করার দরকার নেই, একখানে শুরু করবেন সবার শেষে যে শেষ করে দিবেন। যেমন আমরা যখন পোস্টগুলোকে লুপ করবো, লুপ করার ভিতরে আমরা অনেকবার পিএসপি ফাংশন লিখতে হয়, কখনো হেডকে কল করার জন্য, হেডের পারমালিংকে কল করার জন্য, তারপরে আমাদের যেমন পোস্টের থাম্বনেল ইমেজ আছে সেইটা, তারপর আমাদের আবার পোস্টের যে কন্টেন্ট আছে এটার সামারিটা দেখানোর জন্য, মানে কয়েকবার 5 থেকে 7 বার আমাদেরকে পিএসপি ফাংশন লিখতে হবে, 5 থেকে 7টা। সো বারবার কি পিএসপি ওপেন ক্লোজ করবো? এটা তো আসলে অড একটা ব্যাপার। আমরা খুব বেশি হলে 2 বার বা 3 বার করতে পারি, বা 1 বার করতে পারি। তাহলে আমরা আমাদের ফুটারটাকে ডাইনামিক করলাম, তাই না? এখন কথা হচ্ছে যে যদি আপনি চান যে এটাকে ডাইনামিক করবেন, তাহলে এটা ডাইনামিক করার ওয়ে আছে। তো আপাতত আমি এটাকে স্কিপ করছি। তো এখানে খেয়াল করেন আমাদের আর কী ছিল জানি। ও, আমাদের হেডার এবার আসি। ফুটারের কাজটা কিন্তু আপাতত আমাদের কমপ্লিট, ঠিক আছে? এখন আমরা যদি এখানে আসি, এটা কিন্তু আমরা স্লোগান, এটা কিন্তু স্লোগান, আমরা চাইলে স্লোগানটাও চেঞ্জ করে দিতে পারি। তো আমরা স্লোগানটা পরে দেখবো। আমরা হেডারে আসি, হেডারে কিছু মেইন পার্ট আমাদেরকে চেঞ্জ করতে হবে এখন। এটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন যে ল্যাঙ্গুয়েজ ইএন হাইফেন ইউএস। তো অন্য একটা ভাষার একটা মানুষ তো এখানে ইউজ করতে পারে। যেমন আমরা ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল দিচ্ছি, একটা ল্যাঙ্গুয়েজ সিলেকশন দেখছি না, ল্যাঙ্গুয়েজ সেটিংসে গিয়ে যদি ওই ল্যাঙ্গুয়েজ সিলেকশনটা আমি অন অফ করে দিই, তখন কী আসবে? আমি তো এখানে স্ট্যাটিক কন্টেন্ট দিয়ে রাখছি, তখন কিন্তু আর এখানে ইভেন্টটা পাল্টাবে না, কারণ আমি এটা স্ট্যাটিক কন্টেন্ট। ডাইনামিক হলে অটোমেটিকলি চেঞ্জ হতো। তো আমরা যদি এখানে দেখি যে আমরা এখানে যদি সোর্সে যাই, সোর্সে যে দেখি যে না আমার তো ইএন ইউএস লেখাই আছে। আবার যদি আমি এখানে চেঞ্জ করি সেটিংসে এসে, যে আমার সেটিংস থেকে আমার হচ্ছে জেনারেলে গেলাম, এবং আমার সাইড ল্যাঙ্গুয়েজ কিন্তু অলরেডি ইংলিশ করাই আছে। কিন্তু আমি যদি এখন চেঞ্জ করে দিই যে না আমার ইংলিশ না, আমি চাচ্ছি হচ্ছে ইউকে, দেখি ইউকে আছে কি না এখানে। হ্যাঁ, চায়না দিয়ে আমি মানে এখানে উল্টাপাল্টা করে ফেলি না। আচ্ছা, এই দেখেন ইউকে আছে, হ্যাঁ ইউকে দিলাম। তো আমি এখানে সেভ দিই। অবশ্য বেশি সমস্যা হবে না, কারণ ইউকেতে থাকবো, আর এগুলো তো আমার মনেই আছে, সমস্যা নেই। ওই ইউআরএল ধরে ধরে গেলেই কাজ করবে। আচ্ছা, আমার কিন্তু আপডেট হয়ে গেছে অলরেডি, তাই না? আমার ইউকে কিন্তু আপডেট হয়ে গেছে, কিন্তু এখানে কি কোনো আপডেট হচ্ছে? রিফ্রেশ করি, হয়েছে? কোনো আপডেট হয়নি কিন্তু। সো আমাকে অবশ্যই এখানে বলতে হবে যে আমি কি চাই এখানে। ওখানে এখানে 2টা ফাংশন আছে, তারপরে সহজ ফাংশন আমি বলে দিচ্ছি এখানে। পিএসপি বানান ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ আন্ডারস্কোর অ্যাট্রিবিউট, ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট। এই এতটুকু কিন্তু একটা জিনিস, আর এই গেটার সাইন, এই সাইনটা কিন্তু আলাদা। এটা কিন্তু HTML, আর এটা কিন্তু এই ফাংশনের। এটাকে দুইটাকে আবার এক মনে করে এটা ডিলিট করে দিয়েন না, তাহলে কিন্তু পুরো মার্কআপ ব্রেক, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি যদি রিফ্রেশ করি দেখি, দেখেন অলরেডি পেজ কিন্তু ব্রোকেন। দ্যাট মিনস কি বলেন তো? ব্রোকেন বুঝছেন কেমন? এটা কি ব্রোকেন হয়েছে? দেখেন ব্রোকেন কিন্তু হয়েছে অলরেডি, গেছে না? এখানে কি বলছে যে কল টু আনডিফাইন্ড ফাংশন ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট। আসলে অ্যাকচুয়ালি বানান ভুল হয়েছে আমাদের, অ্যাট্রিবিউট না অ্যাট্রিবিউটস। বানান দেখি এসে ATTBUTS অ্যাট্রিবিউট, ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস। হ্যাঁ ঠিক আছে। এবার আমরা এটাকে চেক করি আগে। আসছে জিবি, এবার আসবে। দেখেন চেঞ্জ হয়েছে, অটোমেটিক্যালি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এই জিনিসগুলো কিন্তু খুব মানে সিনসিয়ারলি দেখতে হবে, প্রতিটা এলিমেন্টকে ডাইনামিক করতে হবে যদি আপনি মানে কাস্টমার ফিডব্যাক ভালো পেতে চান। এখন আপনি মনে করেন যে এখানে ইএনজিবি আছে, এখন আবার যদি এখানে ইউনাইটেড কিংডম করে দেন, দেখেন ইউনাইটেড কিংডম হওয়ার সঙ্গে সঙ্গে এটাকে, বাট এটা কিন্তু সেমই থাকবে, এই কোডটা কিন্তু সেম, ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট সেম। এখন এখানে রিফ্রেশ দেন, দেখেন চেঞ্জ ইএনইউএস, জাস্ট একটা ফাংশন লেখার কারণে। তারপরে এখানে কি আছে আবার UTF-8, যদি কখনো ক্যারেক্টার এনকোডিংগুলো চেঞ্জ হয়ে যায়, যদি UTF-16 আসে তখন ফাংশনগুলো কি গ্লোবালি ডিফাইন করা? হ্যাঁ, গ্লোবালি ডিফাইন করা এগুলো ফাংশন। না, এটা ওয়ার্ডপ্রেসের এগুলো অ্যালগরিদম। হ্যাঁ পিএসপি দিয়ে অ্যালগরিদমটা লেখা হয়েছে ওয়ার্ডপ্রেসে। হ্যাঁ, তা এখন আমাদেরকে এই 4 সেটটাও করতে হবে। তাহলে 4 সেটের ফাংশন কি, আমরা একটু এবার কোডেক্সে ঘুরে আসি। ওয়ার্ডপ্রেসে ইনস্টলেশন দিচ্ছি, সেখানে এগুলো সব ডিফাইন করা আছে ওয়ার্ডপ্রেসে। হ্যাঁ এখানে, হ্যাঁ না কিছু কিছু ব্যাপার আছে, যেমন আমি বলি এটা চীনে আসলে ব্রাউজারের উপর ডিপেন্ড করে। যেমন আপনি এক এক ব্রাউজার কানেকশন এখন না থাকে, তাহলে তারপর কাজ করবে তো, কারণ আমার তো অ্যাপাচি সার্ভার সেটআপ দেয়া আছে, অ্যাপাচি PHP MySQL। অ্যাপাচি সার্ভার MySQL তো হ্যাঁ আছে, এবং ওয়ার্ডপ্রেসে ওখানে তো ডিফাইন করে দেওয়া আছে যে ফাংশন কোন ফাংশনে
হ্যাঁ ডেফিনেটলি অবশ্যই অ্যালগোরিদম লেখা আছে, অ্যালগোরিদমগুলো লেখা আছে ওইভাবে করে দেখায়। হ্যাঁ, তো আমরা এখানে কিছু কোড রেফারেন্স দেখে আসি। আমরা তো এতক্ষণ মুখে মুখে বল, আমরা কোড রেফারেন্সে যাই। তাহলে আমরা কি বলবো এখানে, আপনারা কীভাবে খুঁজবেন যদি কোনো ফাংশন, সে মনে করেন যে আপনি এই ফাংশনটা জানেন না, আপনি একা একা টিম ডেভেলপ করতেছেন, এই ফাংশনটা জানেন না, দেখেন ক্যারেক্টার ইনক্লুডিং চেঞ্জ করার জন্য কোন ফাংশন আছে, তাই না? তার আপনাকে কী করতে হবে, যে এখানে দিতে হবে ওয়ার্ডপ্রেস চার্টসেট ফাংশন। এখানে দেখেন চেঞ্জ লিখলাম, এটা দরকার নেই, চেঞ্জ লেখার দরকার ছিল না অবশ্য। তারপর যাই যে এখানে আমরা এই চেঞ্জ এটা বাদ দিই, এখানে এটা এইভাবে রিফ্রেশ দিই। তাহলে এখানে আপনারা কী পাবেন দেখেন, জাস্ট সিম্পলি এটা বারবার বলতেছে যে ব্লগ ইনফো ইউজ করতে বলতেছে, আমরা ব্লগ ইনফোতে যাই। ব্লগ ইনফো দিয়ে অনেক কিছু করা যায়। পিএসপি যে ব্লগ ইনফো, হ্যাঁ ব্লগ ইনফো যে আমরা ফাংশনটা ইউজ করি, এই ব্লগ ইনফো ফাংশন দিয়ে কিন্তু অনেকগুলো অ্যাডভান্স কাজ আছে, এটা দেখতে পারবেন ফিউচার লেসনগুলোতে। দেখেন ব্লগ ইনফো দিয়ে এখানে আছে, এই যে এখানে কিন্তু পাবেন প্যারামিটারগুলো। আমরা ব্লগ ইনফো ইউজ করে কী কী প্যারামিটার ইউজ করতে পারি সেগুলো কিন্তু এই যে এখানে বলে দিচ্ছে যে ব্লগ ইনফোর প্যারামিটার কোনগুলো। তো ব্লগ ইনফো হচ্ছে ফাংশনটা, আর এর প্যারামিটার কি, নেম, একটু আগে যেটা ইউজ করলাম নেম, তারপর ডেসক্রিপশন, তারপর কি ডাব্লিউপি ইউআরএল, তারপর হচ্ছে ইউআরএল, এই যেটা বললাম যে সাইট ইউআরএল বা ইউআরএল এটা, আর এই যে হচ্ছে চার্টসেট। তাহলে কীভাবে লিখতে হবে বলেন তো, এটাকে এটার ফাংশনের জন্য কীভাবে লিখতে হবে, এটাকে চেঞ্জ করার জন্য কীভাবে লিখতে হবে? আমাদেরকে লিখতে হবে কি ব্লগ ইনফো, তাই না? আমরা ফাংশনটা কপি করলাম, এই জায়গায় তো আমাদের ভ্যালুটা তো আসবে এই জায়গায়, তাই না? আমি মনে করেন ব্লগ ইনফো লিখলাম, কিন্তু এর ভিতরে কি লিখতে হবে আমাকে, এখানে কি লিখতে হবে? চার্টসেট। এটা দিলে আসবে না, দেখি আসে কি না, রিফ্রেশ করি, আসছে। আচ্ছা, তাহলে আমাদের ফাংশন সাকসেস। তো এখন খেয়াল করেন এই ব্লগ ইনফো দিয়ে যেহেতু অনেকগুলো কাজ হয়, তো এখানে দেখেন ব্লগ ইনফো দিয়ে কত কিছু আছে এখানে। তারপরে দেখেন এই যে স্টাইল শিট ইউআরএল, স্টাইল শিট ডিরেক্টরি, যেটা আমি একটু আগে বললাম, টেমপ্লেট ইউআরএল, টেমপ্লেট ডিরেক্টরি, তারপরে যে পিন, এখানে আসলে অনেক কিছুই আছে। আপনারা দেখে সাইট ইউআরএল যেটা বলছিলাম, যে হোমও লিখতে পারেন অথবা সাইট ইউআরএল লিখতে পারেন। দেখেন এই দুটো কিন্তু সেম, এই দুটো কিন্তু সেম ফাংশন। আমরা হোম ইউজ করছি, তাই না? আমি তো একটু আগে বলে দিলাম যে আপনি সাইট ইউআরএল লিখতে পারেন, তবে হ্যাঁ আমার বলতে ভুল হয়েছে যে আমি আন্ডারস্কোরে বলছিলাম, তো আন্ডারস্কোর হবে না। তো এখানে এত ফাংশন মাঝে মাঝে মনে রাখা খুব কঠিন হয়ে দাঁড়ায় এগুলো। তো ভুল ত্রুটি হলে ওই দেখা যায় অ্যাডজাস্ট করে করে নিতে হয় এগুলো। হ্যাঁ প্র্যাকটিসের উপর না, প্র্যাকটিস করে করে মনে রাখতে পারবেন না। তো আপনি যদি কোড ডিরেক্টরিতে বসেন, আপনি যে 2 বছরও শেষ করতে পারবেন না, কত কত ফাংশন রেফারেন্স আছে এখানে। হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ, তারপরে আপনি চাচ্ছেন যে এই সাইটের অ্যাডমিন হিসেবে কে আছে তার ইমেলটা আপনি আউটপুটে দেখতে চান, তো সেটাও আপনি করতে পারবেন, সেটাও আপনাকে করার জন্য এখানে অপশন আছে। আচ্ছা, তা আমরা এখানে টাইটেলটাকে ডাইনামিক করবো, তার আগে ডাইনামিক করবো আরেকটা ব্যাপার, যে আমরা চাচ্ছি যে ডেসক্রিপশন যেটা লেখা আছে, তাই না? তো আমরা ডেসক্রিপশনটা আসলে অ্যাকচুয়ালি এখানে চাই না, আমরা ডেসক্রিপশনটা কী চাই, আমাদের এই যে জেনারেলে যে এই যে এখানে যে একটা ডেমো টেক্সট আছে, তা আমরা চাই ডেসক্রিপশনটা আমাদের এখানে থাকবে, আর আমাদের উইজেট কপ লেখা থাকবে, এবং উইজেট কপ পর একটা হাইফেন বা একটা আমাদের পাইপ সাইন দেওয়ার পর তারপর ডেসক্রিপশনটা দেখাবে আমাদের, তাই না? তো আমাদেরকে ডেসক্রিপশনটা অবশ্যই এখানে মনে রাখতে হবে। তাহলে আমাদেরকে সেভ দিলাম এটা, কারণ এই ডেসক্রিপশনটাই তো আমরা এখান থেকে আউটপুট করবো। ডেসক্রিপশন কিন্তু আমি অলরেডি এখান থেকে তুলে দিছি, বাট আমি চাচ্ছি যে ডেসক্রিপশনটা এখানে আমি আউটপুটে আনবো। আমি ডাইনামিক্যালি এখানে যাই ডেসক্রিপশন লিখুক না কেন, আমার আউটপুটটা এসইওর জন্য এখানে দিবে, অবশ্যই দিতে হবে এখানে। তাহলে কি ওই যে একটু আগে দেখেছিলেন যে ডেসক্রিপশন, এখানে লিখেন ডেসক্রিপশন, জাস্ট ফাংশনটা ইউজ করার কারণে। তাহলে আমরা এখানে কি করবো, যে এখানে দেখেন কোনো চেঞ্জ খুঁজে পাবেন না এখন। হ্যাঁ, রিফ্রেশ দিই, চেঞ্জ পাইছেন? কোনো চেঞ্জ খুঁজে নাই। আবার যদি এখানে রিফ্রেশ দিই, এখানে কিন্তু কোনো এখন আউটপুট পান নাই, কারণ কি আমাদের টাইটেলটা তো এখন ডাইনামিক না। তো আমরা টাইটেলটা ডাইনামিক করবো এখনই। তো আমরা তার আগে দেখে নিই যে আসলে আমাদের এখানে কোন কোন বিষয়গুলো ডাইনামিক করা বাকি আছে। কিওয়ার্ড ডাইনামিক করার ওয়ার্ডপ্রেসের ডিফল্ট নাই, প্লাগ ইন ইউজ করতে হয়। আমরা প্লাগ ইনগুলো ইউজগুলো পরে দেখবো। তাহলে আমাদের বাকি থাকলো কি টাইটেলটা, তাই না? তাহলে আমরা টাইটেল অনেকভাবে, কন্ডিশনাল টাইটেল থাকে, একদম ডিরেক্ট টাইটেল থাকে, অনেকভাবে টাইটেল লেখা হয় ওয়ার্ডপ্রেসে। তো আমরা কিছু টাইটেল রেফারেন্স দেখে আসি। আর আপনারা মনে রাখবেন এই রেফারেন্সটা ব্লগ ইনফো দিয়ে কিন্তু অনেক কিছু চেঞ্জ করা যায়, ব্লগ ইনফো দিয়ে, এটা মনে রাখবেন। যাই হোক, ভিডিওতে পাবেন অবশ্যই। আচ্ছা, এখন দিই ওয়ার্ডপ্রেস টাইটেল দিলাম, এই যে ডাব্লিউপি টাইটেল। এই ডাব্লিউপি টাইটেল আমাদের কত কিছু আছে দেখেন। আমি এই জন্যই আপনাদেরকে বারবার সার্চ করে করে দেখাচ্ছি, যাতে করে আপনারা ফাংশন রেফারেন্সগুলো ইজিলি খুঁজতে পারেন। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের আউটপুটটা, এই যে জাস্ট টাইটেল লেভেলে যদি আমি ডাব্লিউপি টাইটেল লিখি, তাহলে আউটপুটটা আসলে কী আসে। আমি জাস্ট এটা লিখলাম, টাইটেল কিন্তু এতটুকু হয় না,
টাইটেল কিন্তু অনেক বড়, মানে কন্ডিশনাল টাইটেল আছে যে কোন পেজে থাকলে কিভাবে দেখাবে, ঠিক আছে। তো আমি টাইটেলটাকে জাস্ট এভাবে লিখে সেভ দিলাম এবং আমি যেটাকে রিফ্রেশ করি দেখি কি আসে আউটপুট। আসে কিছু? আসে নাই কিন্তু। হ্যাঁ, লোকাল হোস্ট আসছে, তার মানে কি আমাদের টাইটেলটা লিখতে ভুল হয়েছে। আমরা যদি এখানে একটু ফাঁকা দেই, প্যারামিটার ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম, ব্ল্যাঙ্ক দেওয়ার পর কি আসে দেখি, এখনও ফাঁকা। তাহলে এখানে কী দিতে হবে আমাদেরকে? এখানে বলছে যে ডিফল্ট, ইফ ইউ ডু নট পাস এনি প্যারামিটার দ্য সিঙ্গল পোস্ট এক্সাম্পল ইজ, জাস্ট এই টাইটেলটাই দেখাবে। তার মানে কি আমাদেরকে অবশ্যই এখানে প্যারামিটার ইউজ করতে হবে, এবং প্যারামিটারটা হবে, আমি দেখতেছি প্যারামিটার কী কী আছে। আচ্ছা, আমরা উপরে যাই, টাইটেল, ডাব্লিউপি টাইটেল। আচ্ছা, এখানে আমরা আরেকটু সার্চ করি যে কন্ডিশনাল ডাব্লিউপি টাইটেল। কন্ডিশনাল পেজ টাইটেল অ্যান্ড হোম পেজ ভার্স আদার। এখানে বলছে কন্ডিশনাল পেজ টু কল ইউনিক টাইটেল ফর পেজ, মানে প্রতি পেজ অনুযায়ী টাইটেলগুলো আলাদা আলাদা হবে। আসলে যেহেতু ডাইনামিক সাইট, ডেফিনেটলি ডাইনামিক টাইটেল থাকতে হবে আমাদের, তাই না? এখানে আবার টাইটেল দেখতে পাচ্ছি, মানে টাইটেলটা মানে অনেক বড়, ওখান থেকে বোঝাতে সমস্যা হবে। আমি আসলে সহজ একটা টাইটেল খুঁজে বের করি। হ্যাঁ, ওটা আসবে না, আমি চাচ্ছি যে এমন একটা টাইটেল ইউজ করতে যাতে করে কাজে লাগে। ওয়ার্ডপ্রেস কন্ডিশনাল পেজ টাইটেল। আচ্ছা, এই যে এখানে একটা আছে কন্ডিশনাল, এখানে কিন্তু কন্ডিশন থাকে যে যদি হোম পেজে থাকে তাহলে কি আসবে। যেমন আমরা এখানে ডাব্লিউপি টাইটেল লিখছি, যে এখানে আমরা বলতে পারি যদি হোম পেজে থাকে, আমরা ডিলিট করে দিই, যদি হোম পেজে থাকে, এটা হচ্ছে শর্টকাট, যদি হোম পেজে থাকে তাহলে ডাব্লিউপি টাইটেল দেখাবে, অথবা দেখাবে হচ্ছে, আচ্ছা যদি হোম পেজে থাকে তাহলে দেখাবে হচ্ছে ব্লগ ইনফো ডেসক্রিপশন, ঠিক আছে, ডাব্লিউপি ব্লগ ইনফো ডেসক্রিপশন, অথবা এটা তুলে দিতে হবে, অথবা ডাব্লিউপি আন্ডারস্কোর, এইভাবে। দেখি আমাদের লেখা ঠিক হলো কিনা। যদি হোম পেজে থাকে, খেয়াল করেন, যদি হোম পেজে থাকে তাহলে ডেসক্রিপশনটা দেখাবে, যেটা আমাদের টাইটেলের ঠিক পরপরই। আর যদি হোম পেজে না থাকে তাহলে ডাব্লিউপি টাইটেল, দ্যাট মিনস যেই পেজে যাবে সেই পেজে টাইটেল দেখাবে। দেখি কন্ডিশন ঠিক আছে কিনা আমাদের, রিফ্রেশ দিলাম, আসছে টাইটেল, আসে না? আসছে। সো আমাদের যেহেতু একটা সিঙ্গেল পেজ, সিঙ্গেল পেজ অনুযায়ী কিন্তু আসলে এইভাবেই দেখানোর কথা। আবার আমরা আরেকটা করতে পারি যে যদি আমাদের সিঙ্গেল পেজে থাকে এইভাবে লিখতে পারি, যদি আমাদের হোম পেজে থাকে তাহলে প্রথমে ডাব্লিউপি টাইটেল দেখাবে, তারপর ব্লগ ইনফো, ডাব্লিউপি টাইটেল দেখাবে, এবং যদি হোম পেজে না থাকে তাহলে আমাদের এটা দেখাবে। মানে এই টাইটেলটার কন্ডিশনাল টাইটেলটা এই জন্য ইউজ করা হয় যে পেজে থাকবে সেই পেজে দেখাবে। আবার আমরা রিফ্রেশ করি, দেখি কি আসে। দেখেন এখানে কিন্তু কাজ করতেছে না, তার মানে কি আমাদের এটা ভ্যালিড হচ্ছে না। আচ্ছা, আমরা আবার আন্ডু করে যাই, ব্যাক করি। এখানে আরো একটা কাজ করতে পারি আমরা, যে ব্লগ ইন এইভাবে লিখতে পারি আমরা, নেম হাইফেন নেম। যদি হোম পেজে থাকে, খেয়াল করেন, যদি হোম পেজে থাকে, এটা হচ্ছে কন্ডিশন, আমি কন্ডিশনগুলো আপনাদের নেক্সট দিন বোঝাবো, এটা কিন্তু শর্টকাট কন্ডিশন। যদি হোম পেজে থাকে, দ্যাট মিনস বলতে ইফ হোম পেজ, তাহলে কি দেখাবে, যে ব্লগের নামটা দেখাবে, তারপর একটা হাইফেন দিয়ে ব্লগের ডেসক্রিপশনটা দেখাবে। আর যদি অন্য পেজে থাকে তাহলে ওই পেজের টাইটেলটা দেখাবে, দ্যাট মিনস ডাব্লিউপি টাইটেল। এখন দেখেন আসছে, বাট আমাদের এই রেফারেন্সটা কাজে লাগেনি, নেমটা, হ্যাঁ না, নেমটা তো কাজে লাগছে, নেমটা কাজে লাগছে, নেমটা তো কাজে লাগছে, এই যে
উইজেট করব আসছে, মানে আমাদের যে হাইপেনটা, আমরা হাইপেনটা কাজে লাগাইনি, আমরা হাইপেনটা কাজে লাগাইনি। তা আমরা হাইপেনটাকে একটু অল্টারনেটিভ ওয়েতে দেখতে চেষ্টা করি, হাইপেনটাকে আমরা কীভাবে ইউজ করতে পারি। এখানে হাইপেনটাকে না ডাব্লিউপি টাইটেল এইভাবে দিলে কাজ করার কথা ছিল, কিন্তু কাজ করবে না এখানে। পার্স এরর, আপনি চাইলে এটাকে এইভাবে দিতে পারেন। মানে এটা কিন্তু জাস্ট আমি আপনাদের অ্যাডভান্স কোনো ব্যাপার নিয়ে কথা বলছি না, আমি কিন্তু জাস্ট আপনাদেরকে বেসিক ব্যাপারগুলো বোঝাতে চেষ্টা করতেছি, যে আসলে তুলনা করার জন্য, যে আসলে আমরা এইভাবে লিখতে পারি কি না। হ্যাঁ, কিন্তু আমি নেক্সট ক্লাস থেকে আপনারা দেখতে পারবেন যে আসলে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট বলতে কাকে বলছে। তো ওই ব্যাপারগুলো তখন আমরা অনেক 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 অ্যাডভান্টেজ দিবে আপনাদেরকে। আচ্ছা, তো এখানে আরেকটা কাজ করতে পারি যে আমরা পিএসপিটাকে ক্লোজ করে দিতে পারি। হ্যাঁ, এখানে আমরা পিএসপিটাকে ক্লোজ করতে পারি, কিন্তু ক্লোজ করে আবার হাইফেন একটা লিখে আবার শুরু করে না, তখন তো কন্ডিশন পাবে না এখানে, কন্ডিশন তো ভ্যালিড হবে না তখন। PHP ক্লোজ করলে তো পর্যন্ত শেষ। হুম, Condition তো আবার আসতেছে না। Description এর আগে কি একটা ভেরিয়েবল দেন না, ভেরিয়েবল দিয়ে কনক্যাটিনেট পর্যন্ত জিনিস করতে লাগে। সহজ নয় তো, ওটা ওইভাবে বললে হবে না আসলে অ্যাকচুয়ালি। আচ্ছা, আমরা দেখি এটা দেখি এরর আসছিল না, এটা দেখতে কাজই করে না। ডাব্লিউপি টাইটেল, চিনতেইছে না। আচ্ছা, না চেনুক সমস্যা নেই। হ্যাঁ, না চেনার তো কথাই, কারণ এটা তো একটা প্যারামিটার। জি, ক্লাস দিয়ে একটা কনক্যাটিনেট করলেও হবে না এখানে, ওইভাবে হবে না, ফাংশনের সিস্টেমটাই টোটালি আলাদা। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা জাস্ট এটাকে এই অবস্থায় রাখি, ব্লগ ইনফো, মানে আমরা যেহেতু অন্য পেজ ক্রিয়েট করিনি, আমরা এই অবস্থায় রাখি এটাকে, ঠিক আছে। আমরা জাস্ট সিম্পলি এটাকে এই অবস্থায় রাখি, যে আমাদের হোম পেজে যেহেতু আসি ব্লগ ইনফো দেখাবে, আর আমাদের এটাকে জাস্ট আমরা রিমুভ করে দিলাম। আমরা আপাতত এটাকে রিমুভ করে দিলাম, আপাতত কমপ্লেক্স থিং না করি, আমরা একদম সিম্পলি দেখি ব্লগ ইনফো নেম, কমপ্লেক্স আপাতত দেখার কোনো দরকার নেই। জাস্ট এতটুকুই থাকবো, যে এখানে আপনি যদি কোনো চেঞ্জ করেন, যে উইজার্ড কোড 2 ওখানে ডাইনামিক্যালি চেঞ্জ হয়ে যাবে। দেখেন চেঞ্জ হয়েছে, তো ডাইনামিক্যালি এগুলো কিন্তু চেঞ্জ হবে। তো আমরা সমস্যা নাই, আমরা নেক্সট দিন থেকে আমরা টোটালি অ্যাডভান্স ব্যাপারগুলো দেখবো। যাই হোক, আমি আজকে আপনাদেরকে যে ফাউন্ডেশনটা দিলাম, আপনারা এই ফাউন্ডেশনটা মানে মাস্ট বি প্র্যাকটিস করবেন। আর এমনিতে নর্মালি আপনাদের আপডেট কি বলেন, নর্মালি আপনাদের আপডেট কি? আমি দেখেছেন আবার অনলাইনেও করেছি, অনলাইনে সম্ভবত যে পারমালিংকটা নাই, কেন? ওটা আবার জেনারেটের মধ্যে, মানে ওয়ার্ডপ্রেসের যে অনলাইনে বসে যেটা করা